আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। ভালো আছেন বলতে একটু ভয় লাগতেছে আর কি। অনেক চিন্তা, যতই আমি কেন আপনাদেরকে মোটিভেশন দিই না কেন, চিন্তা থেকে দূর হতে পারতেছেন না। এরপর মাশাল্লাহ যেই পরিমাণ উত্তরের মধ্যে কনফিউশন, হ্যাঁ, যে এইটা হবে না ওইটা হবে, এই গাইড এটা লিখছে, আরেক গাইড আরেকটা লিখছে, মানে কনফিউশনের আর অভাব নাই। এইগুলা মানে হচ্ছে মিটমাট করতে করতে আপনাদের অবস্থা 12টা বেজে যাচ্ছে, ঠিক না? হুম। লাইভটায় দ্রুত যুক্ত হন আর শেয়ার করে রেখে দেন, অন্যদেরকেও ইয়া করে রেখে দেন। আজকে হচ্ছে আমাদের গাইডলাইন ক্লাস, আজকে আমাদের বাংলা গাইডলাইন ক্লাস। আপনারা এই কথা মনে করেন না যে হয়তো আমরা 100 কোশ্চেন সলভ করাবো, এখান থেকে কমন পড়ে যাবে। বিষয়টা এমন নাও হইতে পারে। আমি যতগুলো কোশ্চেন দেখছি তার মধ্যে কিছু মুখস্থ কোশ্চেন বলি আপনাদেরকে, আমার যা এখন মনে আসতেছে। যেমন একটা কোশ্চেন হচ্ছে আমার পথ থেকে একটা কোশ্চেন আছে যে সত্যকে কিসের মাধ্যমে চেনা যায়, ভুল স্বীকার করে নাকি হচ্ছে কি ভুল থেকে শিক্ষা নিয়ে। একটা আপনাদের একটা কিন্তু মারাত্মক কনফিউশন আছে এটা, যে ভুল স্বীকার করে না ভুল থেকে শিক্ষা নিয়ে, এটাই তো। তো কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কি ভুল থেকে কি ভুল স্বীকার করে। কারণ আমাদের পরের লাইনে একটা উত্তর আছে, কোনো ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব, কিন্তু কারো ভয়েও নয় কারো ইয়াতে নেই, এরকম একটা লাইন আছে। তার মানে দেখেন এখানে ভুল স্বীকার করার কথা আছে। এরপর আরেকটা কোশ্চেন ধরেন যে মামা কেন বিয়ে বাড়িতে কথা বলতে পারে নাই। এখানে অপশন আছে হচ্ছে দুইটা, ঠিক না? যে লজ্জার কথা আছে, আবার অপমানের কথা আছে। দুইটাই তো আমার কাছে সেম মনে হইতেছে। তাহলে আমরা কি করব? আমরা পুরা গল্পটা ফিল্টারিং করব। পুরা গল্পটা ফিল্টারিং করে আমরা দেখব যে এখানে লজ্জা নাকি অপমান কোন শব্দটা ব্যবহার হয়েছে। ঠিক আছে? তো দেখেন, মামা তো লজ্জায় এই 3 নম্বর অঙ্কের মধ্যে যা দেখবেন একটা লাইন আছে এরকম, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথাই বলতে পারে নাই। মায়ের মনের ইচ্ছা ছিল কি যে সমাজের লোকজন যখন আমার বিয়ের কথা ভুলে যাবে, মানে আমার অপমানের কথা ভুলে যাবে, তখন বিয়ের আবার ট্রাই করবে। দেখছেন, মানে পুরা গল্পটা আমি ফিল্টারিং করে যেই শব্দটা ব্যবহৃত হয়েছে আমাকে ওইটাই বলতে হবে। বুঝা গেছে বিষয়টা? আমাকে ওই যে ইয়া করলে হবে না। এরপর আরেকটা কোশ্চেন, মাজারটি তার হচ্ছে কি মানে মানে তার শক্তি সামথিং এই টাইপের। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে আনুগত্য। দেখেন, গ্রামের অনেক লোকই মসজিদকে বিশ্বাস করে না কিন্তু তার অনুগত। ফর এক্সাম্পল বুড়োর কথা আমরা বলতে পারি। তারপর হচ্ছে আমরা আরেকটা উপন্যাসের মধ্যে একটা ছিল আর কি, একটা খ্যাংটা বুড়ির কথা ছিল যে মসজিদের 5 পয়সার ইয়া বেঁধে দেয়। বিশ্বাসটা হয় নিজের, আনুগত্য হয় অন্যের। কথাটা কি বুঝতে পারছেন? বিশ্বাস নিজের হয়, আনুগত্য হয় হচ্ছে অন্যের। এখানে পারফেক্ট অ্যান্সার হয় হচ্ছে আনুগত্য। বইয়ের মধ্যে আমার বিশ্বাস শব্দটাও নাই, আনুগত্য শব্দটাও নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তখন বের করতে হবে যে কোন শব্দের কি অর্থ। সেম আরেকটা অর্থ, যে বিলাসী গল্পের মধ্যে আপনার এটা দ্বারা কি বর্ণ বৈষম্য বুঝাইছে নাকি জাতভেদ প্রথা বুঝাইছে, এরকম একটা উদ্দীপক থেকে এরকম একটা কোয়েশ্চেন আসছে। জাতভেদ প্রথা যেটা, এটা হচ্ছে কি জাতভেদ প্রথা যেটা, সেটা হচ্ছে মনে করেন যে আমাদের হচ্ছে ব্রাহ্মণ কায়স্থ ইয়া এইটা হয়, মানে ধর্মীয় যে ভেদাভেদটা এটাকে হচ্ছে জাতিভেদ প্রথা বলে বা বর্ণ বৈষম্য বলে। আর শ্রেণী বৈষম্য বলা হয় ধনী গরিব, ঠিক আছে, সুন্দর অসুন্দর, কালো ইয়া, এদের মধ্যে যে পার্থক্যটা থাকে এটাকে বলে শ্রেণী বৈষম্য। এখন আপনাকে উদ্দীপক দেখে কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে। ধরেন বড় লোকের ছেলে গরিবের মেয়েকে বিয়ে করছে, এইটা নিয়ে একটা ঝামেলা লাগছে, তার মানে এটা হচ্ছে শ্রেণী বৈষম্য। আবার মনে করেন ব্রাহ্মণ শূদ্র এই টাইপের কোনো একটা কিছু নিয়ে লাগছে, বা আমাদের ধরেন মুসলিম মিয়া ক্ষেত্রে শিয়া সুন্নি এই টাইপের ধরছি আমরা, তখন আমরা দিব হচ্ছে এটাকে বর্ণ বৈষম্য। আমি মুখস্থ ইয়া থেকে কিছু কথা বললাম, আপনারা নিশ্চয়ই হচ্ছে মানে কিছু সলভ করছেন নাকি? আচ্ছা, তাহলে আমরা শুরু করি, মেইন পড়া শুরু করি। আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? তারপর আরেকটা কি জানি দেখলাম যে হচ্ছে আম, আর অনেক কথার মনে না, আপনাদেরকে বলছিলাম যে কোশ্চেন ইয়া করতে। গহনা পরীক্ষায় মামার, হ্যাঁ, গহনা পরীক্ষায় মামার হীনমন্যতা প্রকাশ পাইছে।
মানে ছোট লোকই মনোভাব প্রকাশ পাইছে গণপরীক্ষায়। ঠিক আছে, এটা 100% হীনমন্যতা। তো আচ্ছা, দুই চারটা কোশ্চেন মনে হয় সলভ হয়েছে নাকি? দুই চারটা কোশ্চেন। আমরা মেইন পড়ায় চলে যাই আমরা আজকে। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে হচ্ছে এটা আমাদের একটা গাইডলাইন ক্লাস। আজকে আমাদের ক্লাসে কি কি থাকবে, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে। যে উদ্দীপক বা যেটা নিয়ে হচ্ছে কি আপনার কি থাকবে, যে কি বলে এটাকে হচ্ছে মতবিরোধ থাকবে, যে উদ্দীপকের কোশ্চেনটা নিয়ে মনে রাখেন উদ্দীপক হুবহু পরীক্ষায় কমন পাবেন না, সুতরাং স্কিপ ইট, একবার নিশ্চিন্ত মনে এক্সাম দেন। আচ্ছা, এটা আমার পরিচয়, মাঝে মধ্যে বাংলা পড়াই, দরকার নেই আপনারা তো জানা। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো নিয়ে হচ্ছে দেখো নিমরাজি মানে আমরা পড়ে দেবো। একটা হচ্ছে সৃজনশীল উত্তরের সর্বোচ্চ নাম্বার পাওয়ার টেকনিক, এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্ন আমি কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বারটা পেতে পারি আমি। 2 নম্বর হচ্ছে বাংলা এমসিকিউ প্রশ্নের প্যাটার্নটা কেমন হইতে পারে, এই যে ধরেন যে আমাদের নিয়ে ঝামেলা লাগছে, ঠিক আছে এইটা। 3 নম্বর হচ্ছে গদ্য পদ্যের বিশ্লেষণ, গদ্য পদ্যের যে পুরা বইয়ের গদ্য পদ্য নিয়ে আমরা বিশ্লেষণ করব, যে জিনিসগুলো আমরা হাইলাইট করে দিব সেগুলোই হচ্ছে আমরা কি করব, দেখবেন যে সৃজনশীলে আসবে, এমসিকিউ তো আসতে পারে। বাংলা প্রথম পত্রে কিছু সাজেশন দিব আমরা, যেটা খুব বেশি ফলো করার দরকার নাই। এরপর কিছু হচ্ছে ওয়াজ নসিহত করে আপনাদেরকে বিদায় করে দিব। ওকে, স্টার্ট। গাড়ায় এসে তো 3 জন পেয়াদা আসছে, এটা তো দেওয়াই আছে বইয়ের মধ্যে স্যার। অনুপমের বয়স 22.5, রাইট, একবার পারফেক্ট বলছেন, অনুপমের বয়স 22.5। স্যার আমরা মেইন পড়ায় চলে যাই। ফার্স্টে হচ্ছে আমাদের সৃজনশীল উত্তরের লেখা। সৃজনশীল নিয়ে আমাদের কিছু মানে মিথ আছে। 1 নম্বর মিথ হচ্ছে মেবি বেশি লিখলে বেশি নাম্বার, এরকম একটা কথা আছে নাকি আপনাদের, যে বেশি লিখলে বেশি নাম্বার, এরকম একটা কথা আছে, বেশি লিখলে বেশি নাম্বার। এইটা হচ্ছে ভুল, 1 নম্বর ভুল আমাদের। 2 নম্বর ভুলটা হচ্ছে আমাদের কি সরাসরি অ্যান্সার না দেওয়া, এটা একটা ভুল, সরাসরি উত্তর না দেওয়া। আচ্ছা, 3 নম্বর একটা ভুল আমরা সৃজনশীলে করি, সেটা হচ্ছে উপস্থাপনা দুর্বলতা, দুর্বলতা, ঠিক আছে, উপস্থাপনা, আরে কি লিখতেছি, বা দুর্বল উপস্থাপনা। আমরা লিখি অনেক কিন্তু সাজায় লিখতে পারি না, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের সৃজনশীলে বেশি ভোগায়। অনেকেই আছে একটা সৃজনশীল লেখে 6 পৃষ্ঠা সামথিং লিখে ফেলে, আমাদের এই জিনিসগুলো দরকার নেই। আসেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ধরে আমরা সলভ করি। প্রথম কথা হচ্ছে একটা পরীক্ষার খাতায় আপনারা 12 থেকে 14 লাইন লিখতে হবে। পরীক্ষার খাতায় একবারে যে 12 থেকে 14 লাইনই লিখতে হবে এমন না, 1 লাইন কমও হইতে পারে, 1 লাইন বেশি হইতে পারে। স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে 12 থেকে 14 লাইন। আচ্ছা ভালো কথা, সৃজনশীল উত্তর লেখার ক্ষেত্রে প্যারা আকারে লিখতে হবে। প্যারা আকারে কিভাবে আমরা একটু দেখি, যেমন ধরেন আমরা এই দেখেন খেয়াল করেন, আমরা একটা সৃজনশীল 2 নম্বর কোশ্চেনের জন্য দেখেন, খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটায় আমরা একটু গ্যাপ রাখছি, দেখছেন, এটা কিন্তু একটা প্যারা। সেম দেখেন দ্বিতীয় লাইনও প্যারা একটু গ্যাপ রাখছি। এটা কতটুকু গ্যাপ রাখতে পারি আমরা, সর্বোচ্চ 2 আঙ্গুল। আমরা একটা প্যারা করতে গেলে খাতার মধ্যে সর্বোচ্চ 2 আঙ্গুল বা 1 আঙ্গুল যাই বলেন না কেন, যাতে পরীক্ষক যিনি থাকবেন উনি যেন প্রশ্ন পড়ার ক্ষেত্রে স্টার্টিংটা করতে পারেন, যে হ্যাঁ কোত্থেকে শুরু করছে কোত্থেকে শেষ করছে। কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? এই জন্য কি করতে হবে, আমাকে একটু প্যারা আকারে লিখতে হবে। আশা করি প্যারা সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে, প্যারাটা কি। আচ্ছা 3 নম্বর আসেন, হ্যাঁ কমেন্ট না করে আগে ইয়াগুলো দেখেন, আপনাদের সব কোশ্চেন সলভ করব, একটু ক্লাসে থাকতে হবে স্যার, হ্যাঁ। 3 নম্বর হচ্ছে দেখেন সৃজনশীল একটা উত্তর আমরা কতটুকুর মধ্যে লিখব, আমরা লিখব হচ্ছে 4 থেকে 4.5 পৃষ্ঠার মধ্যে একটা সৃজনশীল উত্তর শেষ করব। কতটুকু বললাম, 4 থেকে 4.5 পৃষ্ঠার মধ্যে শেষ করব। তবে যে কোনো একটা লেখা ভেদে ভিন্ন হইতে পারে, তবে যেন 4 পৃষ্ঠার কমে যেন না হয়, এবং 5 থেকে 4.5 পৃষ্ঠার 5-এর বেশি যেন না হয়। শুনেন, টিচিং লাইফে কিছু জিনিস আছে খুব বিরক্তিকর কাজ। একটা হচ্ছে পরীক্ষার হলে গার্ড দেওয়াটা, টিচাররা কথা বলে অভ্যস্ত, কথা শুনে অভ্যস্ত না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাজিরা ডাকায়, এটাও কিন্তু টিচিং লাইফের একটা মারাত্মক বাজে কাজ। 3 নম্বর সবচেয়ে খারাপ কাজ হচ্ছে পরীক্ষার খাতা দেখা। তো আপনি এত বেশি লিখতেছেন যে টিচার বুঝতেই পারতেছে না যে কোত্থেকে লেখাটা শুরু করছেন বা কি বুঝাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ভালো নম্বর আশা করাটা বোকামি, ভালো নম্বরটা বেশি আশা করবেন না। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আপনাকে বলতেছি আপনি 4 থেকে 4.5 পৃষ্ঠার মধ্যে স্ট্যান্ডার্ড মানে বুঝায় আপনি সৃজনশীল লেখা শেষ করবেন, আমাকে খুব বেশি লেখা দরকার নেই। আচ্ছা
সৃজনশীল লেখার ক্ষেত্রে উপস্থাপনা যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা গেল, এবার আসেন জ্ঞানমূলক কোশ্চেন। জ্ঞানমূলক কোশ্চেনগুলো আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে এক কথায় উত্তর, আর একটা হচ্ছে পরিপূর্ণ বাক্য লেখে উত্তর। ধরেন আপনাকে বললাম যে 18 বছর বয়স কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এন্ড আপনি লিখছেন কি ছাড়পত্র, শেষ ছাড়পত্র, আর কিছুই লেখেন নেই, তাহলে এটা হচ্ছে এক কথায় আপনি উত্তর দিচ্ছেন, আপনার উত্তরটা রাইট। কিন্তু পরীক্ষার হলের মধ্যে একটু সাজায় লিখবেন, সেটা কি 18 বছর বয়স কবিতাটা ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন বিষয়টা? কারণ পরীক্ষক বারবার প্রশ্নের সাথে উত্তর মিলাবেন না, উনি যখন অ্যান্সার করা মানে অ্যান্সার দেখা শুরু করবেন, উনি এক ধাঁচে খাতা কাটা শুরু করবে। এখন হঠাৎ করে ছাড়পত্র নামটা কেন আসছে, ও আচ্ছা কোশ্চেন তো এটা ছিল। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা নিশ্চয়ই অনেকে অন্তিক মাহমুদের ভিডিও দেখছেন, অন্তিক মাহমুদের, যে কোশ্চেনের শুরুতে হচ্ছে কি অ্যান্সারটা স্পষ্ট করে বলে দেওয়া, এটা হচ্ছে ভালো নম্বর পর একটা টেকনিক। তাহলে আমি কি বললাম, যে আমি জ্ঞানমূলক কোশ্চেনের ক্ষেত্রে আমি কি করব, অবশ্যই আমরা পরীক্ষায় পূর্ণ বাক্য সহকারে অ্যান্সার লিখব। ধরেন আপনাকে বলা হলো যে অপরিচিত গল্পটা প্রথম কোন গ্রন্থে সন্নিবেশিত হয়, আপনি লিখছেন গল্প সপ্তক, অ্যান্সার রাইট, কিন্তু মানে একটা বাজে ধারণা নিল আপনি, আপনি পুরো বাক্যটা লেখেন অপরিচিতা গল্পটা গল্প সপ্তক গ্রন্থে প্রথম সন্নিবেশিত হয়। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? আমার মনে নেই এখানে কোনো জটিলতার কিছু আছে আপনাদের। আপনার খাতা ডিজাইনের চেয়ে খাতা লেখার দিকে বেশি ফোকাস করেন। 2 নম্বর হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। এই অনুধাবনমূলক কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখেন, প্রসঙ্গটা আমার ঠিক রাখতে হবে। প্রসঙ্গ যদি আপনি ঠিক না রাখেন, আপনি কোনো নাম্বার নাও পেতে পারেন। আবারও বলতেছি, অনুধাবনমূলক কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে আমাকে প্রসঙ্গটা ঠিক রাখতে হবে। প্রসঙ্গটা যদি আমার ঠিক যদি না থাকে, আমি কোনো নাম্বার নাও পেতে পারি। আমি একটা উদাহরণ দিই, এই জন্য খুব খেয়াল করে মূল বইয়ের সাথে প্রসঙ্গটা বের করতে হবে। প্রসঙ্গ ঠিক না থাকলে পূর্ণ নাম্বার নাও পেতে পারে। যেমন দেখেন, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা কোত্থেকে নেওয়া হয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি। তো দেখেন আমরা কি করতেছি, প্যারা আকারে সুন্দরভাবে লিখতেছি। বিশ্বাস করেন এই পুরা প্যারার জাস্ট ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে এই জিনিসটা, আপনি এইটুক লিখলে হচ্ছে 2 নম্বর পেয়ে যাবেন। মানে এই জিনিসটা একটু ব্যতিক্রমীভাবে লিখতে পারলে 2 নম্বর পেয়ে যাবেন। যে দেখেন সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা বলতে সত্য ও সুন্দরের জাগরণ বুঝাইছে। এরপর এই লেখাটাকে কি করতেছেন, আপনি একটু ইলাবোরেট করতেছেন। তাহলে মূল পয়েন্ট কোনটা, যে কি বুঝাইছেন এই জিনিসটি আমার লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? সেম আমরা আরেকটা দেখি, ধরেন যে প্রতিদান কবিতায় অনিষ্টকারীর উপকারের কথা বলা হয়েছে কেন? কেন দেখেন, ভালোবাসাপূর্ণ সুন্দর পৃথিবী বিনির্মাণে। আপনি অনেক কিছু লিখতে পারেন এখানে, যে সুন্দর পৃথিবী গঠনের জন্য, মানুষের আস্থা লেখার দরকার নেই, মানুষের উপকারের জন্য বা পরার্থপরতার জন্য, যাই লেখেন না কেন রাইট। বাস মোট কথা হচ্ছে আপনি এই শব্দটা দিয়ে কি করে দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন টিচারকে যে হ্যাঁ আমি বাংলাটা পড়ছি এবং এই লাইন দ্বারা এটা বুঝেছে, আমি বুঝতে পারছি। কথাটা কি বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনাকে এই অনুধাবনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শব্দার্থ, শব্দার্থ ও টিকা। বিশেষত আমি লিখে দিচ্ছি শব্দার্থ কোনগুলো আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যার 18 বছর বয়স, অনেক গুরুত্বপূর্ণ টিকা আছে, 18 বছর বয়স। এরপর আসেন সোনাত্তরী, অনেক গুরুত্বপূর্ণ টিকা আছে সোনাত্তরী। এই দুইটা কবিতারিয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কবিতার লাইনগুলো আমাদের বুঝতে কিন্তু সমস্যা হয়, গল্পের লাইনগুলো বুঝতে আমাদের কোনো সমস্যা হয় না। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা এবার আসেন কি দেখেন, আমি আপনাদেরকে কিছু কোশ্চেন অ্যান্সার করে দেখি পারেন কিনা, বলেন দেখি। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, কোশ্চেন এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে বলেন? শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, কে বলতে পারবেন? দ্রুত 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 দ্রুত। কি শুনে অনুপমের মন বা যাই হোক না কেন কারো মন পুলকের আবেশে ভরিয়া গেল? দেখি আমি অ্যান্সার দেখি কার আছে। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, কেউ পারবেন? স্যার অ্যান্সার করাচ্ছে কমেন্টে ঝগড়া করার অনেক ভালো। টিকা হচ্ছে ইলাবোরেটলি হচ্ছে যে লেখা হয়, বিস্তারিতভাবে দেখেন না। কি শুনে অনুপমের মন পুলকের আবেশে ভরে গেছে, কি শুনে? কে বলতে পারবেন? দেখছেন এটা কিন্তু বোর্ডে আসছিল। হ্যাঁ একজন অ্যান্সার করছেন, কল্যাণী বিয়ে করবে না। কি হবে অ্যান্সারটা? কল্যাণী, মানে কল্যাণী বিয়ে করেনি বা বিয়ের পাত্র জুটছে কিন্তু কল্যাণী বিয়ে করেনি, এইটা শুনে তার মন পুলকের আবেশে ভরিয়া গেল।
মোটামুটি হচ্ছে এইটা অনেকে ভুল করবেন। এখন আপনি যদি এখানে লেখেন যে বিনুদার কাছে কল্যাণীর কথা শুনে আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, মামা হরিশের কথা শুনে পুলকের আবেশে ভরিয়া গেল, তাহলে কিন্তু আপনি একটা ডাব্বা পাবেন। বুঝতে পারছেন? এই জন্য প্রসঙ্গটা ঠিক রাখতে হবে। 2 নম্বর দেখে রে, সনাতন হিন্দু কুসংস্কার মানে না। বলেন এইটা কি হবে? সনাতন হিন্দু কুসংস্কার মানে না, কোনটা বলেন তো? সনাতন হিন্দু কুসংস্কার মানে না, কোন জায়গাটা, কোন কোন কুসংস্কার? কল্যাণী বিয়ে করবে না, রাইট? হ্যাঁ, বিয়ে ভেঙে যাওয়ায় না, বিয়ে করবে না ওইটার জন্য। সনাতন হিন্দু কুসংস্কার মানে না, কোনটা কে বলতে পারবেন? গ্যাপ রয়ে গেছে, এখন আমি আনসারটা পাইনি। মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, রাইট। নারীর গায়ে হাত তোলা, নারীর গায়ে হাত তোলা। আসলে দেখেন এই নারীর গায়ে হাত তোলা দ্বারা আসলে এখানে ব্যঙ্গ বুঝাইছে, এখানে ব্যঙ্গ বুঝাইছে। আসলে কি বলেন তো, মানে লাইনটার অর্থটা কি? মেয়েদের গায়ে হাত তোলা এটা অন্যরা খারাপ চোখে দেখে। এর বলতেছে না না আমরা এগুলো খারাপ চোখে দেখি না, যার গায়ে জোর না তার গায়ে তারই মারা যায়, আবার কিসের আবার কথা। আসলে ব্যঙ্গ করে নিজেরা যে কুসংস্কারাচ্ছন্ন এটা বোঝাচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? নিজেরা যে কুসংস্কারাচ্ছন্ন এইটা বোঝাচ্ছে। এই যে আপনি জাস্ট হচ্ছে ব্যঙ্গ করে কথাটা বোঝানো হয়েছে, আপনি 2 নম্বর পেয়ে যাবেন। কথাটা কি বুঝতে পারছেন? 3 নম্বরে যদি আমরা দেখি, দেখেন কিছুটা হলো আন্দোলন করছি স্বাধীনতার জন্য, ঠিক আছে? কিছুটা হলো এই লাইনটা আমি ইচ্ছা করে আনছি এইটা বোঝানোর জন্য যে 52 দিনগুলো এইটা আপনাদের পরীক্ষায় নাই। 52 দিনগুলো এইটা আমাদের পরীক্ষায় নাই, মনে থাকবে। এই জন্যই আমি এটা আনছি যে এইটা নাই, এই জন্য এটা 52 দিনগুলো থেকে আনা হয়েছে। বুঝতে পারছেন? এরপর আসেন, ভালোবাসা দিলে মা মরে যায়, এটা কি বুঝাইছে বলেন তো? ভালোবাসা দিলে মা মরে যায়, বলতে পারবেন কেউ এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট লাইন। ভালোবাসা দিলে মা মরে যায়, মা বলতে এখানে দেশের কথা বোঝাচ্ছে যে আপন জনের ভাষ্য ভালোবাসায় বসে থাকলে কি হয়ে যাবে? দেশ পরাধীন হয়ে যায়। এইভাবে সে কি কখনো এগুলা নিয়ে টু শব্দটা করছে? এটা কোন ক্ষেত্রে বলা হয়েছে বলেন তো? যে পাকিস্তানি বাহিনী কি করতেছে? বস্তি পোড়াচ্ছে, ঢাকা শহরে আগুন দিচ্ছে, কিন্তু নুরুল হুদা এগুলো নিয়ে কখনো প্রতিবাদ করে নাই। এই যে বাহ্যিক প্রতিবাদহীনতা, এই জিনিসটা এখানে হচ্ছে বলতেছে সে কি কখনো এগুলো না টু শব্দটা করছে। তার মানে কি বললাম যে দ্বিতীয় যে কোশ্চেনটা এখানে যদি আপনি প্রসঙ্গ যদি ঠিক না রাখেন আপনি নাম্বার পাবেন না। আমাদের কমেন্টে কিছু লিঙ্ক আছে, লিঙ্কগুলো থেকে আপনারা যেহেতু এই স্লাইডটা আমরা দিয়ে দিব, ওই ফর্মটা ফিল আপ করে রাখেন, আপনাদেরকে হচ্ছে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কমেন্টের লিঙ্কগুলো একটু দেখবেন, সাজেশনগুলো একটু দেখে নিয়েন। ওকে, আচ্ছা এবার দেখেন 3 নম্বর প্রয়োগমূলক প্রশ্ন। স্যার এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন সাধারণত একটা প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে আসে সাদৃশ্য আছে না বৈসাদৃশ্য আছে, এরকম আসে না? একটা উদ্দীপক দিয়ে বলা হচ্ছে কি এইটার সাথে এটা কি সাদৃশ্য আছে নাকি বৈসাদৃশ্য আছে। আপনি প্রথম লাইনের মধ্যেই সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য যেটাই থাকুক না কেন আপনি প্রথম লাইনে সেটা ফোকাস করে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? কোন দিক থেকে সাদৃশ্য আছে, কোন দিক থেকে বৈসাদৃশ্য আছে, এইটা আমরা ফোকাস করে দিব। আমরা এইটা বলবো না যে সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে। আপনি যদি এইটুকু ফোকাস করে দেন তাহলে 3-এ 3 পাবেন। কথাটা কি বুঝতে পারছেন? জাস্ট কোন দিক থেকে সাদৃশ্য আছে বা কোন দিক থেকে বৈসাদৃশ্য আছে একটু ঠিক করে দিলে আমরা 3-এ 3 পেয়ে যাব। বুঝতে পারছেন? লিখবো কিভাবে? ফার্স্টে জ্ঞানমূলক মানে সাদৃশ্য আছে কি আসে না, পরে হচ্ছে মূল গল্প, পরে প্রয়োগমূলক, যাই লেখেন না কেন, কিংবা আগে যদি হচ্ছে উদ্দীপক লেখেন পরে যদি কবিতা লেখেন তাও কিন্তু সমস্যা নেই। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি দেখেন। আচ্ছা যেমন দেখেন এই যে একটা উদ্দীপক দিলাম, বাঙালি বীরের জাতি সামথিং ইত্যাদি ইত্যাদি। এখানে দেখেন, এখানে আমরা চাইছি কি, কোশ্চেনটা চাইছি এরকম যে উদ্দীপক এবং ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে বীর বাঙালির সাহসিকতা পরিচয় তুলে ধরো। আমি জাস্ট হচ্ছে বীর বাঙালির গণ আন্দোলনের যে সাহসিকতার পরিচয় এই সাদৃশ্যটা আমি তুলে ধরছি, শেষ। জাস্ট প্রথম লাইনের মধ্যে আপনি সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্যটা তুলে ধরবেন, তাহলে 3-এ 3 পাবেন, ঠিক আছে? সেম দেখেন আরেকটা, এই যে দেখেন উদ্দীপকে আলমের নেতৃত্বে আমার পথ প্রবন্ধ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে। দেখছেন এই যে একটা মতামত দিলেন, এই যে প্রথম লাইনে যে আপনি সাদৃশ্যটা তুলে ধরছেন এটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রয়োগমূলক কোশ্চেন। যে কোনো একটা উদ্দীপক দিলে যেই জায়গাটা ফাইন্ড আউট করতে বলবে এটা ফাইন্ড আউট করতে পারলে আপনি ম্যাথের মতো পুরোপুরি নাম্বার পাবেন।
আর 4 নম্বর নিয়ে তেমন কিছু বলার কিছু নাই। দেখেন 4 নম্বর যে কোশ্চেনটা, মানে উচ্চতর দক্ষতামূলকের ক্ষেত্রে, এক্ষেত্রে প্রথমে মন্তব্য দিতে হবে, পরে সব আলোচনা করার পরে মন্তব্যটা প্রমাণ করে দিতে হবে। ধরেন আমি একটা লাইন দিয়ে বললাম এই উক্তিটা কি যথার্থ কিনা, তাহলে আমি কি লিখলাম যে হ্যাঁ এই উক্তিটা যথার্থ অথবা এই উক্তিটা যথার্থ না। এরপর আমরা কি করতেছি, গল্প আলোচনা করতেছি, উদ্দীপক আলোচনা করতেছি, সুতরাং বলা যায় উপরের আলোচনার প্রেক্ষিতে এই উক্তিটা যথার্থ। বুঝতে পারছেন? মন্তব্য, বিশ্লেষণ, পরে মন্তব্যটা প্রমাণ, মানে একটা সিদ্ধান্ত। মন্তব্য, মন্তব্য বিশ্লেষণ, আর হচ্ছে কি সিদ্ধান্ত। 4 প্যারার মধ্যে আমরা শেষ করে ফেলবো, 2 পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করতে পারবো। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে কি, অনেক সময় এভাবে হইতে পারে যে দেখেন মন্তব্যটি যথার্থ না, বা মন্তব্যটি আংশিক হলেও পরিপূর্ণ ঠিক না, বা মন্তব্যটি যথার্থ মানে একটু পাকনামি বা একটু পণ্ডিতি টাইপের, যে মন্তব্যটা পুরোপুরি সঠিক না, তাহলে মনে করবো আল্লাহ একটু ব্যতিক্রমী কিছু আছে, নাম্বার ঠিকই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এই হলো সৃজনশীল নিয়ে কোশ্চেন। সৃজনশীল নিয়ে কারো কোনো কথা আছে বলেন? সৃজনশীল নিয়ে কারো কোনো কথা আছে? স্যার যদি অ্যাকচুয়াল অ্যান্সার হয়, যা আমি যদি লিখি যে এটা দিয়ে লজিক, কোনো সমস্যা নেই। শুনেন, উচ্চতর দক্ষতামূলকের ক্ষেত্রে সবার অ্যান্সার একরকম হবে না। বুঝতে পারছেন? আপনার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু নাম্বার আপনি পেয়ে যাবেন। উচ্চতর দক্ষতামূলকের ক্ষেত্রে সবাই সবাই এক সেন্স থেকে চিন্তা করবে না, এটাই রিয়েলিটি। বুঝতে পারছেন? ওকে, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ডেয়ারিং পার্ট, আমার এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন 26 তারিখে, যেটা আপনাদেরকে ঝামেলা করবে। ওকে দেখেন, এটা হচ্ছে এইচএসসি 23 সালের এক্সামের একটা প্যাটার্ন। এখানে দেখেন একটা জিনিস, আমার জ্ঞানমূলক কোশ্চেন আসছে হচ্ছে 9টা 30টার মধ্যে, ঢাকা বোর্ড দেখাচ্ছি, অন্য বোর্ডগুলো আছে একটু দেখে নেন, ঢাকা বোর্ড। ঠিক আছে? অনুধাবনমূলক এমসিকিউ আসছে 12টা, মারাত্মক। ঠিক আছে? যে এই অনুধাবন যে এমসিকিউ গুলো, এগুলো বোঝা মুশকিল, যেগুলো কি বোঝাচ্ছে আমি নিজে বুঝি না। ঠিক আছে? উদ্দীপক থেকে এমসিকিউ আসছে 9টা। তার মানে দেখেন আমি পিওর অ্যান্সার করতে পারতেছি হচ্ছে মাত্র 9টা, বাকি এই 12টা এবং 9টা এই যে উদ্দীপক এবং অনুধাবনমূলক যেটা, ওটা পুরা পরীক্ষার হলে আমাকে চিন্তা করতে হবে। আমি এগুলো গাইড বা কোনো কিছু মুখস্থ করে গেলে পারবো না। কথাটা কি বুঝতে পারছেন আমার? আমার এই জিনিসটা হচ্ছে কি, আমরা কি করতে পারি, মুখস্থ করতে পারি এই জিনিসটা, যে এই জিনিস দুইটাই হচ্ছে পুরোপুরি আমার নিজের পরীক্ষার হলের মধ্যে যেটা চিন্তা করতে হবে। আর মজার বিষয় হচ্ছে উদ্দীপক থেকে যে এমসিকিউটা, এটা সবসময় কমন পড়ে না। ঠিক আছে? অনেক প্রবলেম হইতেছে আপনাদের অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে, সেগুলো আমি বলবো, এগুলো সবই বলতেছি। এবারে কুমিল্লা বোর্ডে 10টা আসছে, 12টা 8টা, দেখছেন? চট্টগ্রাম বোর্ডে দেখেন জ্ঞানমূলক 15টা আসছে, 11টা 4টা, বাচ্চা গেছে গা। কিন্তু দেখেন এই যে দিনাজপুর বোর্ড 14টা 6টা 10টা, ইত্যাদি ইত্যাদি। এখন দেখি আমরা প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন আমরা ভালো করবো কিভাবে, খেয়াল করে দেখি আমরা। হ্যাঁ, 1 নম্বর দেখেন স্যার, বাংলা প্রথম পত্রের এমসিকিউ গুলা 3 ধাপের আছে। একটা হচ্ছে জ্ঞানমূলক, এখানে সাধারণত 2টা এমসিকিউ আপনি পাইতে পারেন, লেখক পরিচিতি বা তাদের বই থেকে। লেখক পরিচিতি বা তাদের বই থেকে 2টা এমসিকিউ পাইতে পারেন। ঠিক আছে? যেমন এক্ষেত্রে কি কি মনে রাখবেন, জাস্ট জন্ম মৃত্যু আর গ্রন্থের নাম। কি কি বললাম? জন্ম মৃত্যু আর হচ্ছে গ্রন্থের নাম, আর কিছুই না। বাপের নাম কি, মায়ের নাম কি, বান্ধবীর নাম কি, বন্ধুর নাম কি, আমার দরকারই নেই। ঠিক আছে? যেমন এখানে সাজেশনগুলো কি কি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, সুফিয়া কামাল, শেষ। বুঝে গেছে বিষয়টা? এই কয়েকটা সাজেশন থেকে ইনশাল্লাহ কমন পড়বে, আশা করা যায়। এর মানে এই না যে আমি অন্যগুলো পড়বো না। বুঝতে পারছেন বিষয়টা? আমি এখান থেকে 2-1টা কোশ্চেন দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, খেয়াল করেন। হ্যাঁ, কমেন্টের দিকে খেয়াল না করে আগে ক্লাসের দিকে খেয়াল করেন, এখন টাইম নষ্ট করার টাইম না। দেখেন 21 মানে মাথা নত না করা, এটা কার লেখা কে বলতে পারবেন? কোশ্চেন আর অ্যান্সার। 21 মানে মাথা নত না করা, এটা কার লেখা? শামসুর রহমান, আখতারুজ্জামান ইলিয়াস, আবুল ফজল, আবু জাফর ওবায়দুল্লাহ, কে বলতে পারবেন? দ্রুত দ্রুত অ্যান্সার দেন। 21 মানে মাথা নত না করা। এই পিডিএফটা কিন্তু লাগবে আপনাদের, আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। কে বলতে পারবেন? ক নম্বর দিচ্ছেন? শামসুর রহমান শিওর? 2 নম্বর দিচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস, দেখি দেখি লাগছে প্যাচ, এটা সিলেবাসে আছে। রাইট, এটা অ্যান্সার হচ্ছে আবুল ফজল, এটার অ্যান্সার আবুল ফজল। ঠিক আছে? 21 মানে মাথা নত না করা, বিখ্যাত একটা গ্রন্থ। ঠিক আছে? এই যে যার যার ভুল হয়েছে কিছু করার নেই, ভুল হয়ে গেছে গা। এবার দেখেন, গল্পগুচ্ছ ছাড়া রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো কোন গ্রন্থের মধ্যে আছে?
গল্পগুচ্ছ ছাড়া রবীন্দ্রনাথের ছোট গল্পগুলা কোন গ্রন্থের মধ্যে আছে? এটাও কিন্তু আমি কবি পরিচিতি থেকে বলতেছি। যেমন দেখি কে বলতে পারবেন দ্রুত। মুসলমানের গল্প, গল্প সপ্তক, শেষের কবিতা, কি হবে অ্যান্সার? কি হবে? আমরা জানি গল্পগুচ্ছ ছাড়াও রবীন্দ্রনাথের ছোট গল্পগুলা আরো দুইটা জায়গায় আছে, সে গল্প স্বল্প, তারপর কি লিপিকা, ঠিক না? সে গল্প স্বল্প লিপিকা। আচ্ছা, কেউ বলতে পারবেন রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাইছে? রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাইছে, কে বলতে পারবেন দ্রুত? আচ্ছা, আপনারা বলতে থাকেন, আমি পরে অ্যান্সারে যাই। সুফিয়া কামালের জন্ম কোথায়? সুফিয়া কামালের জন্ম কোথায় বলেন? বরিশাল, ঢাকা, কুমিল্লা, নরসিংদী? পড়া শেষ আপনাদের, আপনারা অবশ্যই ইজিলি পারবেন। সুফিয়া কামালের জন্ম হচ্ছে কোথায়? আচ্ছা, সেটা করি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য পায়নি, রবীন্দ্রনাথ সং অফারিংসের জন্য পাইছে। এখন আমার বোর্ড বইতে যেটা কোশ্চেন যেভাবে দেওয়া আছে আমার ওইটাই অ্যান্সার করতে হবে, বুঝতে পারছেন? এটা সং অফারিংসের জন্য হবে, গীতাঞ্জলি না। দুইটা আসলে কিন্তু ধরা খাবেন। আচ্ছা, সুফিয়া কামালের জন্ম হচ্ছে বরিশাল, ওনার বরিশাল হচ্ছে জন্ম, বাবার বাড়ি কুমিল্লা, মরছে ঢাকা। দেখছেন, অনেকে কিন্তু পারেন নাই, অথচ এটা কিন্তু পাঠ পরিচিতি থেকে। নজরুল মূলত কি ছিলেন? নজরুল মূলত কি ছিলেন? নজরুল কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্রকার, কি হবে অ্যান্সার বলতে পারবেন কেউ? নজরুল মূলত ছিল হচ্ছেন কবি। আমাদের একটা লাইন আছে এরকম, মূলত কবি থাকলেও তিনি ছিলেন সাহিত্যের দিকে, তার বিভিন্ন জায়গা তার ইয়ে আছে। তার মানে জাস্ট প্রথম প্যাটার্নটা দেখিলাম, এটা হচ্ছে কি কবি পরিচিতি থেকে আমার কোশ্চেনটা আসতে পারে। সাজেশন দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। এখন অনেক সময় বিখ্যাত কোনো কোশ্চেন কমন পড়তে পারে, যেমন দেখেন দোজখের ওম, এটা কার লেখা বলতে পারবেন? দোজখের ওম কার লেখা কেউ পারবেন? দোজখের ওম। সেম দেখেন পদ্মা নদীর মাঝি, বিখ্যাত উপন্যাস, এটা কার লেখা? পদ্মা নদীর মাঝি। এখানে এমসিকিউ নেই, কে বলতে পারবেন পদ্মা নদীর মাঝি এটা কার লেখা? তারপর তারপর এরপর সাত নড়ির হার কার লেখা? সাত নড়ির হার বলেন। দোজখের ওম কার লেখা? পদ্মা নদীর মাঝি, সাত নড়ির হার, এগুলা কার কার লেখা? আমি বলে দিচ্ছি, হ্যাঁ। পদ্মা নদীর মাঝি জসিমউদ্দিন না স্যার। দেখছেন, আমি এই জন্যই কোয়েশ্চেন নিতেছি না। আপনারা অনেকে মনে করেন সারা বছর না পড়ে একটা ক্লাসে সব সমাধান হয়ে যাবে। পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত গ্রন্থ, আখতারুজ্জামান, ঠিক আছে। সাত নড়ির হার এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহর প্রথম গ্রন্থ সাত নড়ির হার। অথচ এগুলো পরীক্ষা আসার মতো কোশ্চেন। রাখালি এটা হচ্ছে কিন্তু হচ্ছে আপনার জসিমউদ্দিনের রাখালি, ঠিক আছে। তাহলে এই গেল একটা। পরের প্যাটার্ন দেখি আমরা, অনুধাবনমূলক কোশ্চেন। এক্ষেত্রে ভালো করে দেখে নেন স্যার, বইতে যে শব্দ আছে আমাকে সেই উত্তরটাই করতে হবে, অন্য কিছু করলে হবে না। ভাই রাগ আর ক্ষোভ দুটা তো সেম মনে হয় না, আপনাকে এত পণ্ডিত এখন করতে হবে না আপাতত, ঠিক আছে। বইতে যে শব্দ আছে আমাকে সেই শব্দটাই আমার লিখতে হবে, অন্য কিছু লিখতে হবে না। যেমন দেখেন এই ক্ষেত্রে অপশনগুলো প্রায় একই রকম দেখাবে। 18 বছর বয়স কিভাবে বাঁচে? আসেন কোশ্চেন, 18 বছর বয়স কিভাবে বাঁচে? অ্যান্সারটা কি হবে বলেন? আঘাত নিয়ে, দুর্যোগে, সাহসী হয়ে, সবগুলো কি হবে অ্যান্সার? 18 বছর বয়স কিভাবে বাঁচে? কে বলতে পারবেন? রাইট, 18 বছর বয়স বাঁচে দুর্যোগে। অথচ দেখেন প্রায় অপশনগুলো তো সেম। আচ্ছা, এখান থেকে যেমন আপনারা আরো করতে পারেন, 18 বছর বয়স কি জানে বলেন? 18 বছর বয়স কি জানে, 1 নম্বর। 2 নম্বর কি জানে না 18 বছর বয়স বলেন? 18 বছর বয়সে কি নেই? 3টা কোশ্চেন করলাম 18 বছর বয়স থেকে। তার মানে হচ্ছে কিভাবে আঘাত আসে 18 বছর বয়সে? কিভাবে আঘাত আসে? আঘাত আসে বলতে পারবেন? 18 বছর বয়স জানে হচ্ছে রক্তদান, ঠিক না? রক্তদান। 18 বছর বয়স কি জানে না? কাঁদতে জানে না। 18 বছর বয়সে কিভাবে কি নেই? ভয় নেই, এই বয়সে তাই নেই কোনো ভয়। 18 বছর বয়সে কিভাবে আঘাত আসে? অবিশ্রান্ত। দেখছেন, এই একটা ইয়া থেকে আমরা কতগুলো বের করতে পারলাম। তার মানে কবিতায় যে লাইনটা দেওয়া আছে আমাকে সেই লাইনটাই কিন্তু লিখতে হবে, আমি কিন্তু অন্য কিছু লিখলে হবে না, ঠিক আছে।
এরপর দেখেন স্যার, কোনটি আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি বলেন, যে আমার পথ থেকে আসছে। কোনটি আত্মকে চেনা, স্পষ্ট কথা বলা, এগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে ইয়া থেকে নেওয়া। মাথা না নোয়ানো, নিজের সত্যকে গুরু মনে করা, নিজের সত্যকে চেনা, কে বলতে পারবেন? কোনটি আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি? আমি সময় থাকলে আমি আপনাদেরকে বই থেকে বাইর করতে বলতাম। কে বলতে পারবেন কোনটি আত্মকে চেনার সহজ? রাইট আনসার হচ্ছে নিজের সত্যকে গুরু মনে করা। এই যে নিজের সত্যকে বড় মনে করা বা গুরু মনে করা, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। ঠিক আছে, ডাইরেক্ট লাইন। এখন আপনারা বলেন তো, এই যে এখার মধ্যে আছে, বলেন তো অবিনয় থাকে কোথায়? আমার পথ প্রবন্ধ অনুসারে অবিনয় থাকে কোথায়? কেউ বলতে পারবেন এটা কোথায় আছে? অবিনয় থাকে কোথায় আমার পথ প্রবন্ধ অনুসারে? এখান থেকে। তারপর আরেকটা কোশ্চেন, আমার পথ প্রবন্ধ অনুসারে, এটা আসার সম্ভাবনা খুব বেশি। প্রকৃত ধার্মিক কে? নজরুলের মতে প্রকৃত ধার্মিক কে? পারবেন? দেখি অ্যান্সার দেন। এবার দেখেন, বিদ্রোহী কি উপাড়ি ফেলবে? বিদ্রোহী কে কি উপাড়ি ফেলবে? দেখেন প্রায় সেম কোশ্চেন। সকল অনাচার, অধীন বিশ্ব, হল বলরাম, অত্যাচারী কৃপান, কি হবে অ্যান্সার? বিদ্রোহী কি উপাড়ি ফেলবে? সকল অনাচার, অধীন বিশ্ব, হল বলরাম, অত্যাচারী কৃপান। রাইট, এখানে অ্যান্সারটা হচ্ছে স্যার, যে অন্য ধর্মকে ঘৃণা করে না। অন্য ধর্ম ঘৃণা করে না, আমি অন্য ধর্ম ঘৃণা করে না, রাইট, ঘৃণা করে না এইটা। আর অবিনয় থাকে কোথায় বলতে পারবেন? অবিনয় থাকে হচ্ছে স্পষ্ট কথা বলায়। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় থাকে, কিন্তু আপনারা ম্যাক্সিমামে লিখতে পারেন হচ্ছে সত্য কথা বলার মতো, এটা ভুল। রাইট আনসার হচ্ছে অধীন বিশ্ব, রাইট। এই যে এইভাবে কবিতার যে লাইন আছে এটা, অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি ছিল? কে বলতে পারবেন? অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি? বরযাত্রীদের অপমান, বিবাহ ভঙ্গ, কল্যাণীর অনুপস্থিতি, কল্যাণীর কণ্ঠ, কি হইতে পারে অ্যান্সার? অনুপমের চতুর্দিকে ভিড় জমিয়া গেল কেন? বিলাসী গল্প অনুসারে, বলেন কি হবে অ্যান্সার? চতুর্দিকে ভিড় জমিয়া গেল কেন? মনে হয় সঠিক, যেটা যেন এটা ভুল। বিশ্বাস করেন এটাই পরীক্ষার হলে হবে। আপনি এখন যত ইজিলি অ্যান্সার করতে পারতেছেন না, পরীক্ষার হলে জানা কোশ্চেনটাও ভুল মনে হবে আপনার কাছে, নার্ভাসনেসের কারণে। 26 তারিখ আপনারা শেয়ার করেন আপনাদের অভিজ্ঞতা, দেখবেন এই কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি মনে হবে, দেখেন। আচ্ছা, অনুপমের বিনিদ্র রজনী ছিল, কারণ ছিল হচ্ছে স্যার কল্যাণীর কণ্ঠ। বুঝতে পারছেন? ওই যে জায়গা আছে, মনে আছে, কল্যাণীর কণ্ঠ। আর চতুর্দিকে ভিড় জমিয়া গেল কেন? চতুর্দিকে ভিড় জমিয়া গেল কেন, অ্যান্সারটা কি হবে দেখেন, প্রায় কাছাকাছি। বিলাসীকে মারার জন্য, গ্রামের সুনাম রক্ষার্থে, মৃত্যুঞ্জয়কে কামড় দেওয়ায়, বিলাসী মারা যাওয়ায়, কি হইতে পারে অ্যান্সার? দেখছেন প্রায় একই রকম মনে হইতেছে। এখন প্রসঙ্গটা ঠিক রাখতে হবে। রাইট অ্যান্সারটা হচ্ছে কি, মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ায় চতুর্দিকে ভিড় জমিয়া গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো যে কবিতা বা গল্পের মধ্যে অনুধাবনমূলক কোশ্চেনের ক্ষেত্রে যেই শব্দ বা যেই বাক্যটা ব্যবহার হয়েছে আমাকে ওইটাই দিতে হবে, অন্য কিছু মানায় দিলে হবে না। বিলাসী মারা যাওয়ায় না, বিলাসীকে মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ায়। প্রয়োগমূলক কোশ্চেন, সুপার টাফ এটা। দেখেন অনেক সময় বইতে লাইনের পরেই অ্যান্সার থাকে না, এটা কি বেশ অনেক পরে থাকে। বইতে লাইনের পরেই অ্যান্সার থাকে না, অনেক পরে থাকে, কয়েক লাইন কিংবা কয়েক প্যারা পরে থাকতে পারে। সেই ক্ষেত্রে ওইটাই আমার অ্যান্সার করতে হবে। যেমন এই যে আপনাদের কমন কোশ্চেন, মামা বিবাহ নিয়ে কথা বলতে পারেনি কেন? দেখছেন, লজ্জা, অপমান, রাগ, অভিমান, দুইটাই তো, সব কিছুই তো আসে, ঠিক না? তাহলে এটা কি হবে দেখবেন, তৃতীয় নম্বর অঙ্কে যে একটু লাইন আছে যে মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথাই বলতে পারে নাই, ঠিক আছে, এটা অপমান না দিয়ে কি দিবেন, এটা লজ্জা। ঠিক আছে, অপমান শব্দটা পুরো গল্পের মধ্যেই নেই, অপমান শব্দটা পুরো গল্পের মধ্যেই নেই। পরে দেখেন, মজিদ মাজারের রহস্য ফাঁস করে দিতে চায় কেন? এখানে আছে, আপনারা কেউ বলতে পারবেন এই প্রশ্নটা বা এই প্রসঙ্গটা কখন আসছে? মজিদ কখন মাজারের রহস্য ফাঁস করে দিতে চায়? দেখি পারেন কিনা। এই আমার ক্লাস মনে খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, ঠিক না? ক্লাস রেখে দিই, এটাই বেটার, সত্যগুলো শুনতে কষ্ট লাগে। আগে বলেন এই প্রসঙ্গটা কখন আসছে? মজিদ মাজারের রহস্য ফাঁস করে দিতে চাইছিল কখন? কে বলতে পারবেন? আচ্ছা, এই প্রসঙ্গটা আসছিল হচ্ছে আউয়ালপুরের কথা মনে আছে, আউয়ালপুরের পীর
সবাই আউয়ালপুরের পীরের কাছে চলে যেতে চাইছিল, আউয়ালপুরের পীর। তখন হচ্ছে মজিদ মন চাইছিল যে বলতে, যেমন আমি যে তোদেরকে এতদিন ঠকাইছি ওই জিনিসটা বেটা এখন, এটা হচ্ছে স্যার প্রতিহিংসা। দেখছেন এখন আপনাদের গাইডে কি অ্যান্সার আছে ওগুলো দেখে লাভ নাই, আপনাদের গাইডের অ্যান্সার দিয়ে লাগ নাই। আউয়ালপুরের পীর মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? দেখেন আমি কি বলছিলাম, বিশ্বাস হচ্ছে নিজের, আনুগত্য হয় হচ্ছে অন্যর দ্বারা, ঠিক আছে? তাহলে এখানে শক্তি বলতে কি বোঝাচ্ছে? আনুগত্যের মূল। কারণ এই মাজারের কারণেই সবাই তাকে অনুগত করে, বুঝতে পারছেন? সবাই তার অনুগত, ভয়ের কিছু নেই। এরপর দেখেন বিলাসী গল্প অনুসারে কোন বিষয়টা নিন্দার সামগ্রী? দেখেন কাছাকাছি অ্যান্সার। বিলাসী গল্প অনুসারে কোন জিনিসটা নিন্দার সামগ্রী? দেখছেন কি হবে? হৃদয় জয় করে বিবাহ, কায়েতের জাত বিসর্জন, বিলাসীর বিচার না করা, বিলাসীর হাতে ভাত খাওয়া, সবগুলো প্রায় সেম সেম মনে হইতেছে, ঠিক না? সবগুলোই প্রায় সেম সেম মনে হইতেছে না? এইটা আমাদের বিলাসী গল্পের লাস্টের আগের পেজে আছে, দেখেন, হৃদয় জয় করে বিবাহ। যে যে দেশে পরস্পর নর নারীর মধ্যে হৃদয় জয় করে বিবাহ রীতি নেই, বরঞ্চ তা নিন্দার সামগ্রী, সে দেশের মানুষের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে। দেখছেন এই টাইপের। তারপর দেখেন যোগু কখন চটে যেতে পারে? যোগ কটু কথা বললে, উপদেশ দিলে, খোঁচা মারলে, আল্লাহ দিকে না নিলে। দেখছেন যোগু কখন চটে যেতে পারে? অ্যান্সারটা হচ্ছে কি, উপদেশ দিলে চটবে জামাই। একটা লাইন আছে না, উপদেশ দিতে গেলে চটবে জামাই। তা এই দেখছেন গল্পের লাইন থেকে কিন্তু আমি অ্যান্সারগুলো করতেছি। ওকে আচ্ছা, এবার এমসিকিউর ক্ষেত্রে দেখেন একটা বিষয় স্যার, শব্দার্থ টিকা বা পাঠ পরিচিতি, এখান থেকে কোশ্চেন থাকবেই। শব্দার্থ টিকা পাঠ পরিচিতি এগুলো ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে অপরিচিতা। যেমন অপরিচিতার একটা কোশ্চেন জ্ঞানমূলক আসছিল বোর্ডের মধ্যে, যে এটাকে কি বলে, ওই যে সানাই, ঢোল, কাশি, তিনটার সম্মিলিত রূপ আছে না একটা ইয়ার, ওইটা কি বলে? একটা লাইন আছিল এরকম কিন্তু। হ্যাঁ, সব ভুল হচ্ছে কেন না চিন্তা করো না। 18 বছর বয়স সোনাত্তরী সিরাজউদ্দৌলা, এই চারটার শব্দার্থ ও টিকা খুব ভালো করে দেখতে হবে। যেমন দেখেন বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল আছে? এটা পুরাটাই পাঠ পরিচিতি থেকে নেওয়া হয়েছে। বিলাসী গল্পের কি বলতেছে বর্ণনার সাথে কোনটার মিল আছে? অ্যান্সারটা হচ্ছে কিন্তু লাল সালু। আপনারা পাঠ পরিচিতিতে যান, দেখেন এটা আছে পাঠ পরিচিতি। হ্যাঁ, রসন চৌকি, রাইট আয়েশা, রসন চৌকির কথা আছে, ঠিক আছে। এরপর দেখেন স্যার বিলাসীর প্রেমের মহিমায় কি ধরা পড়ছে, এটাও আমার পাঠ পরিচিতির মধ্যে আছে। ইভেন পাঠ পরিচিতি কিন্তু কোশ্চেন থাকবে মাস্ট, পাঠ পরিচিতি থেকে সাধারণত থাকে। কি হবে অ্যান্সার বলতে পারবেন? সমাজের রক্ষণশীলতা, জীবনের অশুভ চেহারা, তারপর সমাজের অনুদারতা, সবগুলোই রাইট অ্যান্সার হচ্ছে সবগুলোই পাঠ পরিচিতির মধ্যে আছে। এটা সেম আপনার রেইনকোট গল্পের মধ্যে এরকম একটা লাইন আছে, রেইনকোট গল্পের মধ্যে যে কি বলে এটাকে, রেইনকোটটা কিসের প্রতীক, বা রেইনকোটটা পরে তার কি অনুভূতি হয়েছে, সাহস, উষ্ণতা ও দেশপ্রেমের প্রতীক, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটাও কিন্তু পাঠ পরিচিতির মধ্যে আছে, ইভেন এটা অনুধাবনমূলক কোয়েশ্চেনও আসে। এটা বুঝা গেছে বিষয়টা? আপনাদেরকে স্লাইডটা দেওয়া হবে, আপনারা দেখেন কমেন্টে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আপনারা ফিল আপ করলে তখন আপনাদের মেইলে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? নয়তো তো জনে জনে, কারণ বিশাল বড় স্লাইড তো, ফেসবুকের অনেক রেস্ট্রিকশন আছে, এই জন্য লিঙ্কটা আপনারা হচ্ছে ইয়া করে রাখেন, মানে কি বলে ফর্ম ফিল আপ করে রাখেন। এই বয়সের তরুণরা কাঁদতে চান না কেন? এটা পুরোটা শব্দার্থ থেকে আসছে। এই বয়সের তরুণের আত্মপ্রত্যয়ী বলে, আত্মনির্ভরশীল, সাহসী, ঝুঁকি, সবগুলোই তো আমার সেম মনে হয়, সবগুলোই সেম মনে হয় না? শব্দার্থটা পড়েন, দেখবেন আত্মপ্রত্যয়ের কথা আছে, আত্মপ্রত্যয়ী, ঠিক আছে। এরপর দেখেন নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কুল রাখো, মজিদ কথাটা কাকে বলে? নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কুল রাখো, মজিদ এই কথাটা কাকে বলে? জমিলাকে, হাসুনির মাকে, স্থানীয় লোকদেরকে, বুড়োকে। কি হবে অ্যান্সার দেখি বলেন তো, কি হবে অ্যান্সার এটার? নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কুল রাখো। আমরা অনেকেই মনে করতে রহিমার কথা বা মসজিদের কথা বা বুড়োর কথা, ঠিক আছে। রাইট অ্যান্সারটা হচ্ছে স্যার স্থানীয় লোকদের। এইটা আমাদের উপন্যাসের শেষ লাইন, এটা আমাদের উপন্যাসের শেষ লাইন। দেখছেন কতভাবে কোশ্চেন করতে পারে। মীর জাফরের কনিষ্ঠ পুত্রের নাম কি? ম্যাক্সিমাম অ্যান্সার দিবে কি মিরন, মীর জাফর। আরে ভাই আমি বলতেছি কনিষ্ঠ পুত্র মানে সবচেয়ে ছোট পুত্রের নাম কি, বুঝতে পারছেন? সবচেয়ে ছোট পুত্রের নাম হচ্ছে সাইফুদ্দৌলা। শব্দার্থে যান, দেখতে পাবেন, ঠিক আছে। তার মানে পাঠ পরিচিতি এবং শব্দার্থ, এই ক্ষেত্রে আমরা যে সাজেশনটা দিছি সেটা অবশ্যই কিন্তু একবার ভালো করে দেখে নেবেন। দেখেন আমি এখন আপনাদের ডাক্তারের ভূমিকায় আছি, আপনারা রোগী, আপনাদের কোন কোন জায়গায় রোগ হচ্ছে সেটা ধরায় দেওয়া আমার দায়িত্ব, ঠিক আছে। সারানো, সেরে যাওয়ার দায়িত্ব। এখন আমি যদি রোগগুলো যদি না ধরায় দিই, 26 তারিখ এসে কিন্তু আফসোস করবেন। ওকে
তারপর আসেন বহুপদী, মারাত্মক টাফ, ঠিক না? দুইটাই সেম মনে হয় বহুপদীর ক্ষেত্রে। বহুপদী যেগুলা, এক্ষেত্রে আমরা কি করব দেখেন, খেয়াল করেন, সরাসরি বইতে যে শব্দ আছে সেটাই উত্তর হবে। সরাসরি বইতে যে শব্দটা আছে সেটাই উত্তর হবে। একটা কোয়েশ্চেন আপনাদেরকে করি, যে মাসি পিসির মিল হওয়ার কারণ কি? একটা কোয়েশ্চেন আছে না গাইডের মধ্যে, মাসি পিসির মিল হওয়ার কারণ কি? ওইখানে কি কি ছিল? অবস্থা এক, বয়স সমান, আল্লাদির দায়িত্ব, এরকম একটা লাইন আছে না কি? ঠিক আছে, আসলে এখানে অ্যান্সারের মধ্যে আল্লাদির দায়িত্বটা হবে না। আল্লাদি আসার কারণে তাদের মিলটা আরো জমজমাট হয়, কিন্তু তাদের মিল হয়েছে কিন্তু চারটা কারণে, যে অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বসবাস, পরস্পরের সুখ দুঃখের কথা তারা একজন আরেকজনকে বলে, এরকম একটা লাইন আছে না? তাহলে মাসি পিসির মিল হয় কেন? ওই চারটা কারণে। কিন্তু ওইখানে অপশনের মধ্যে অনেকে আল্লাদি দিয়ে দিচ্ছেন, আল্লাদি আসার কারণে মিলটা জমজমাট হয়, মিল আগেও কিন্তু ছিল। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্যই বললাম যে সরাসরি বইতে যতটুকু আছে আমাকে ততটুকু উত্তর করতে হবে, আমি বাড়ায় লিখলে হবে না, ঠিক আছে? এসব প্রশ্নের উত্তর অধিকাংশ সময় শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি এগুলা থেকেই হয়। শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি এগুলা থেকেই হয়, ঠিক আছে? 18 বছর বয়স, শনাক্তর, এগুলা থেকে হবে। যদি সরাসরি শব্দ যদি না থাকে এবং অপশনগুলো যদি প্রায় একই থাকে, তাহলে সাধারণত 4 নম্বর অপশনটা অ্যান্সার করবেন। সরাসরি মানে একটাও নাই আমার উত্তর, মানে কাছাকাছি উত্তর সবগুলো সেম মনে হইতেছে, 1 2 2 3 3 1 এরকম আছে না, এক্ষেত্রে 4 নম্বরটা অ্যান্সার করবেন। আর যদি এমন হয় অপশন 4টা আছে, আমাকে একটা লিখতে হবে, অপশন 4টা, তাহলে আমরা কি করব? গভীর তাৎপর্য বহন করে যে অপশনটা, সেটা আমরা সিলেক্ট করব। দেখে নেন, ভালো করে বলতেছি, যদি বহুপদী থাকে 1 2 2 3 এরকম যদি সিলেক্ট করার যদি অপশন যদি থাকে, তাহলে আমরা কি সাধারণত 4 নম্বরটাই অ্যান্সার করি, মানে 1 2 3 পুরাটাই। কিন্তু যদি 4টা অপশন থাকে, 4টা অপশনের মধ্যে আমাকে একটা লিখতে হবে, তখন আমি কি করব? যে অপশনটায় আমার বেশি গভীর অর্থ দিচ্ছে সেটা আমি অ্যান্সার করব। আসেন আমরা একটু দেখি। দেখেন, যেমন এই বহুপদী প্রশ্নের ফিল্টারিংটা ভালো করে দেখে নেন, ভালো করে খুঁজে নেন, ঠিক আছে? যেমন দেখেন, যদি হুবহু বইতে শব্দ দেওয়া থাকে তাহলে কি ওইটাই উত্তর হবে। যদি হুবহু বইতে শব্দ দেওয়া থাকে তাহলে ওইটাই উত্তর হবে, 1 নম্বর। যদি বইয়ের হুবহু শব্দ, যদি বইয়ের হুবহু শব্দ না থাকে এবং একাধিক অপশন যদি উত্তর দিতে হয়, তাহলে সমার্থক অপশনগুলো অ্যান্সার দিব। আর যদি অপশনের সমার্থক শব্দ থাকে কিন্তু উত্তর একটা করতে হবে, সেক্ষেত্রে গভীর অর্থ যেটা করবে আমি ওইটাই সিলেক্ট করব, ঠিক আছে? আমরা কিছু অপশন দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, ফরাসি অধিকৃত, এটা বোর্ড কোশ্চেন। ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে? ফরাসি অধিকৃত, অধিকার করে নিছে, আধিপত্য বিস্তার করছে, লুটপাট শুরু করছে, বাণিজ্য কেন্দ্র গড়ে তুলছে। দেখেন সবগুলোই তো করছে, তাহলে আমি কি করতে পারি বলেন তো? আধিপত্য বিস্তার করছে, এই অপশনটা আরো বেশি অর্থ প্রকাশ করে। আধিপত্যের মধ্যে লুটপাটও আছে, সবকিছুই আছে। বুঝতে পারছেন? আরো দেখি আমরা, যেমন দেখেন, এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে জীবনের ঝুঁকি, প্রাণ বিসর্জন, ব্যর্থতার দীর্ঘশ্বাস, ভীতির বার্তা, সবগুলো অপশনই আমাদের নেগেটিভ। তাহলে আমরা কি করতে পারি বলেন তো? ব্যর্থতা, প্রাণ বিসর্জন বলেন আর জীবন ঝুঁকি নেন, সবকিছু মানুষ কিন্তু ব্যর্থ হওয়ার পরই করে, সাকসেস হওয়ার পরে কিন্তু এই কাজটা করে না। এরপর দেখেন, নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? এই যে এই কোশ্চেনটা নিয়ে আপনাদের ব্যাপক আপত্তি আছে। দেখি আমরা, নিজের প্রাণ বাঁচাতে, প্রজা সাধারণকে অনুপ্রাণিত করতে, পুনরায় যুদ্ধ করতে, কৌশলগত কারণে, সবগুলো অপশনই আমার কাছে রাইট মনে হচ্ছে। আমি এমন অপশন সিলেক্ট করব যেটার মধ্যে সবগুলোই আছে। সেটা কোনটা দেখেন? কৌশলগত কারণে। এই কৌশলের মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু চলে আসছে। কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? সেম দেখেন, নিজেকে তার বোঝা মনে হয়, এখানে আল্লাহর কোন বৈশিষ্ট্যটা ফুটে উঠছে? এটাও কিন্তু বোর্ডের কোশ্চেন। এখানে কি হবে? আত্মমর্যাদা বোধ, নিজের আত্মমর্যাদা বোধের কারণে তাকে বোঝা মনে হচ্ছে। নবাব লুৎফার কাছে আসতে না পারাটাকে কি মনে করতেছে? ক্ষোভ, কষ্ট, বেদনা, আক্ষেপ, ঠিক আছে? প্রায় কাছাকাছি অ্যান্সার, আমি আক্ষেপ দিব, আক্ষেপ। কারণ লাস্টে একটা লাইন প্রকাশ করছিল যে তোমার এবং আমার মধ্যে একটা রাজত্বের দেওয়াল দাঁড়ায় আছে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখেন, কি বলতেছি? যদি হুবহু দেওয়া বইতে শব্দ থাকে তাহলে সেটাই উত্তর, ঠিক আছে? আর যদি হুবহু শব্দ না থাকে এবং একাধিক অপশন উত্তর দিতে হয়, তাহলে সমার্থক অপশনগুলোই কি হবে? আমার উত্তর। আর যদি সমার্থক অপশনগুলো আছে, ঠিক আছে, কিন্তু আমাকে উত্তর সিলেক্ট করতে হবে একটা, তাহলে আমি কি করব? যেটা গভীর তাৎপর্য বহন করে আমি সেটাই অ্যান্সার করব। পারবেন এতটুকু আপনারা? স্যার আপনার ক্লাসই দেখতেছি না, পারবো কোত্থেকে নাকি?
দেখি 1 মিনিট জিরানি জিরানি দিই, আপনাদের কি কি কোশ্চেন আছে একটু বলেন স্যার। কোনো কোশ্চেন আছে? 1 মিনিট জিরানি দেখি আপনাদের কি কি কোশ্চেন আছে একটু দেখি। ফেসবুকে চলে যান। নাই কোনো? দুইজনেই বিধবা, হ্যাঁ হবে, দুইজনে বিধবা ওইটা থাকলে হবে। সবুজ করতে পারছে না। মাসে বেশি গল্পে কানায় স্যার, এটা তো 3 জন আছে, 4 জন পাইলেন থেকে? 3 জন না ছিল? সাধু বৈদ্য ওসমান এরকম নাম ছিল না? আর আবার 4জনও বলা যায়, যে মাথায় লাল পাগড়িওয়ালা লোকটারে আমি চিনি না এরকম। হ্যাঁ, লাস্টের প্যারাটা 1 লাইনে রাখবেন, লাস্টের লাইনে 1 প্যারা লিখবেন, ঠিক আছে? তাহারই পরে মানে এমসিকিউটা একটু কনফিউজিং। আচ্ছা, আমি ওইটাও সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। 4 জন দেওয়া, শুনেন আপনাদের সমস্যাটা হলো কি জানেন? সমস্যাটা হচ্ছে যেটা বইতে নাই আমি ওটা নিয়ে চিন্তা করতেছি। অনুপমের বয়স কত, 22 না 23, এইটা নিয়ে আমার চিন্তার শেষ নেই। যেটা বইতে আছে আগে ওইটা দেখেন। কানাইয়ের সাথে পেয়াদা আমরা 4 জন ধরতে পারি। কিভাবে ধরতে পারি? সাধু বৈদ্য ওসমান, আরেকজনকে সে চিনে না, এই জন্য। এগুলো ব্যাখ্যা করছি শুরুতে স্যার ভাইয়া। এবার দেখেন উদ্দীপক থেকে যে প্রশ্ন আসবে, এই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করে দেখেন। এসব প্রশ্নের উত্তর সাধারণত 4 নম্বরটা হয়। তার মানে এই না যে দেখলে আমি 4 নম্বরটা অ্যান্সার করে দেবো, এমন না। অপ্রাসঙ্গিক অপশনগুলো খুব সহজে চিহ্নিত করা যাবে, অপ্রাসঙ্গিক অপশনগুলা। আর খেয়াল রাখতে হবে উদ্দীপকের সাথে গল্পের বা কবিতার যতটুকু মিল বা অমিল আছে আমি ততটুকুই উত্তর করব। আবার বলতেছি, উদ্দীপক বা কবিতার সাথে যতটুকু মিল থাকবে আমি ততটুকুই এমসিকিউতে দিব, আমি বেশি দিব না, ঠিক আছে? এই ইত্যাদি ইত্যাদি, আর এগুলো লাগবে না। এবার আসেন বাংলা প্রথম পত্র সাজেশন, ঠিক আছে? হুম, ময়লা মানি পাপ, পাপ রে, ময়লা মানি তো পাপ, ময়লা না। আচ্ছা এবার দেখেন স্যার, সাজেশন পড়লেই কমন। স্যার এই সাজেশনটা টোটালি হচ্ছে আমি লিখলাম বোকাস, আমি নিজেই লিখতেছি বোকাস এতদিন পড়ানোর পরে। আরে ভাই, আমি এমসিকিউর জন্য তো আমার সবই পড়তে হবে, এমসিকিউর জন্য আমার সব পড়তে হইতেছে না, তাহলে আবার আমি সাজেশন খুঁজতেছি কেন? আমার যদি এমন হইতো যে এগুলো থেকে এমসিকিউ আসবে না, তাহলে একটা কথা ছিল, ঠিক না? কথাটা কি বুঝতে পারছেন? আমার আমার অলরেডি সব কিছু পড়তে হইতেছে। হ্যাঁ, আমি সৃজনশীলের জন্য দেখতে পারি, এই জিনিসগুলো আমরা সৃজনশীলের জন্য দেখতে পারি, ঠিক আছে? সেটা কি অপরিচিতা, বিলাসী, রেইনকোট, মাসি বেশি, দেখেন এমনভাবে সেফ খেলতেছে, আমার তো কমন এগুলা থেকে পড়বেই। এগুলা বিদ্রোহী, সোনাত্তরী, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, ঠিক আছে? আর লাল সালু উপন্যাসের কিছু নির্দিষ্ট অংশ আছে, সেগুলো আমরা ধরবো। লাল সালু উপন্যাসের কিছু নির্দিষ্ট অংশ আছে, সেগুলো আমরা ধরবো। ভাই 2 দিন আগে তো আপনারা পড়া শুরু করেন না, আজকে দেখাচ্ছি, এখনো টাইম আছে, আপনাদের চিন্তা করেন না, এখনো টাইম আছে। ওকে, তাহলে এটা হচ্ছে সাজেশন আমার পক্ষ থেকে সাজেশন। তবে আমি বলবো হচ্ছে আপনাদের এমসিকিউর জন্য যেহেতু সবই পড়তে হবে, কিছু করার নেই, পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, শেষ হবে না, এবার গল্প বিশ্লেষণ। স্যার এই যে অপরিচিতা গল্পের গল্প বিশ্লেষণ করে আমরা দিচ্ছি, এখান থেকে পরীক্ষায় কমন, এটা নিশ্চিত, ঠিক আছে? যেমন দেখেন এই যে অনুপমের পারিবারিক অবস্থান, আপনারা বলতে পারেন দরিদ্র ফ্যামিলি ছিল, মা হঠাৎ করে বড়লোক হওয়ার পরে ধন সম্পত্তির কথা ভুলতে দেয় না। বিয়ের প্রতি অনুপমের আগ্রহ কেমন ছিল? প্রচুর পরিমাণে ছিল, কিন্তু মামার অনুমতি ছাড়া বিয়ে করতে পারতেছিল না। তাহলে এইটা একটা এমসিকিউর জন্য একটা ফাইট। মামার মতদান, মামা কেন মতদান দিছে? হরিশের বাক্যালাপের কারণে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন কি, হরিশ অতিরিক্ত কথা বলে যার ফলে কি মামা মত দিছে। বরের বাড়িতে ভ্রমণ করছে, বর মানে মেয়ের বাবা তাকে পছন্দ করছে, ঠিক আছে? মাত্র বিয়ের 3 দিন আগে অনুপমকে দেখছে। বিবাহ বাড়ির অবস্থা, মামা বা মা কেউ বিবাহ বাড়িতে ঢুকে খুশি হয় নাই, কারণ কি তাদের আয়োজনটা মধ্যম মানের ছিল। যৌতুকের গয়না যাচাই, দেখছেন এই যে এটা একটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যৌতুকের গয়না যাচাই। অনুপমের মনে প্রতিশোধ কার উপরে ছিল? ছিল হচ্ছে সোমনাথ সেনের প্রতি ছিল, তার মেয়ের প্রতি কিন্তু ছিল না। এরকম একটা লাইন আছে যে যে তাহার ঢেউ লাগে তার পাপড়ি একটু টলে যায় নাই, ঠিক আছে? সামথিং এই টাইপের। ট্রেনে নারী কণ্ঠে অনুপমের প্রতিক্রিয়া কি ছিল? নারীর কণ্ঠ শুনেই তার কল্যাণের কথা মনে পড়ে, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি। কর্তৃপক্ষের প্রতারণা, মানে ট্রেনের মধ্যে কর্তৃপক্ষের প্রতারণা, সিট নিয়ে আর কল্যাণীর প্রতিবাদী মনোভাবটা হচ্ছে কি অনুপমের আরও পছন্দ হয়, আর শেষ পর্যন্ত অনুপমকে প্রত্যাখ্যান। শেষ। এখানে কয়েকটা পয়েন্ট আছে, মাত্র কয়েকটা পয়েন্ট আছে, আর এগুলো সবই আপনারা জানেন। এগুলা থেকে যদি আমার সৃজনশীল আসে, এগুলা থেকে আসবে, এর বাইরে আসবে না। এছাড়া আর অপরিচিত গল্পের মধ্যে এর পয়েন্ট নাই। কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার দেখেন, এই আমি আপনাদেরকে যেহেতু বলছিলাম যে লিঙ্ক আছে একটা, লিঙ্কটা ইয়ে করে রাখেন। পুরা অপরিচিতা গল্পটা, পুরা অপরিচিতা গল্পটা আমি একবারে ছোট্ট করে দিয়ে দিছি, এখান থেকেও পরীক্ষাতে আমি পেয়ে যাব, ঠিক আছে? এখান থেকেও আমি পরীক্ষাতে পেয়ে যাব। ওকে, এবার আসেন বিলাসী।
বিলাসীটা আমরা একটু দেখি, দেখেন স্যার বিলাসীর মধ্যে পয়েন্টগুলো দেখেন। ফার্স্টের কোশ্চেন, এটা একটা সিকিউর কোশ্চেন, প্রতিকূল পরিবেশে বিদ্যা অর্জন, মনে আছে ওই যে 4 ক্রোশ। এই যে এখানে আপনাদের একটা কোশ্চেন ছিল, স্যার 4 ক্রোশ হবে না 2 ক্রোশ হবে? আরে ভাই প্রথম লাইনে কি আছে, পাকা 4 ক্রোশ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যায়, আছে না? আবার আছে যে 2 ক্রোশের মধ্যে আমাদের এতগুলা গ্রাম পড়ে, এরকম একটা লাইন আছে না, যে 2 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ বা 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ। এটা তো সিম্পল কোশ্চেন, যেতে 2 ক্রোশ লাগে, আসতে 2 ক্রোশ লাগে, এটাই তো 4 ক্রোশ, ঠিক না? সিম্পল কোশ্চেন, ভয়ের তো কিছু নেই এগুলা নিয়ে। দেন 1 নম্বর এমসিকিউ, মৃত্যুঞ্জয়ের পরিচিতি। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না সিকিউর জন্য, তবে আমার এমসিকিউর জন্য এটা পড়ে নিয়েন। মৃত্যুঞ্জয়ের পরিচিতি, মৃত্যুঞ্জয়ের অসুস্থতা ও বিলাসীর পরিচয়, ঠিক আছে। তারপর দেখেন এই যে বিলাসীকে মৃত্যুঞ্জয়ের বিয়ে, আচ্ছা নতুন পেশায় মৃত্যুঞ্জয়, ওই যে সাপুড়ে হয়ে গেছিল সামথিং ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। হ্যাঁ, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়ে স্কুলে বিদ্যা অর্জন করতে আছে, হ্যাঁ 2 ক্রোশ। দুর্ঘটনার শিকার মৃত্যুঞ্জয়, তারপর কি এই শেষ, এখানেই শেষ। তার মানে পুরা বিলাসী গল্পটাকে আমরা কয়েকটা পৃষ্ঠায় সাম আপ করে দিছি, বাস আর লাগবে না কিছু, ঠিক আছে। এখান থেকে পরীক্ষায় কমন, ইভেন এখান থেকে আপনি এমসিকিউ পাবেন, ঠিক আছে। আরেকটা কথা সোজা বসে বলে রাখি, আপনারা কোনো গাইডের সাথে যদি এমসিকিউ যদি না মিলে, মানে বইয়ের সাথে যদি না মিলে, কোনটা হবে রাইট আনসার বলেন তো? গাইড হবে না বই হবে আপনাদের মতে? গাইডের সাথে যদি আমার কি বইয়ের যদি অ্যান্সার না মিলে, তাহলে কোনটা অ্যান্সার হবে, গাইড নাকি বই? আমাকে সবসময় প্রেফার করতে হবে বই, ঠিক আছে। যেমন বিলাসী গল্প থেকে একটা মানে কনফিউজ একটা কোশ্চেন দিয়ে আপনি দিতে পারেন কিনা, যে শতকরা কত পার্সেন্ট গ্রামের মানুষ, শতকরা কত ভাগ গ্রামের মানুষ, কে বলতে পারবেন গ্রামে বাস করে? দেখি পারেন কিনা। শতকরা কত ভাগ লোক গ্রামে বাস করে? এরপর দেখবো যে এই লাইনটা কোত্থেকে আনছে, এরপর আমরা ব্যাখ্যা করব। দেখি পারেন কিনা। দেখতেছেন 80%, ঠিক না? না, রাইট অ্যান্সার না এগুলা, ঠিক আছে। রাইট অ্যান্সার হচ্ছে শতকরা হচ্ছে 90% লোক। ওই যে আমি কোনো মতেই ভুলিতে পারি না, একটা লাইন আছে এরকম, আমি কোনো মতেই ভুলিতে পারি না যে যে দেশে পল্লীগ্রামে 90% লোক বসবাস করে, আমাদের দেশের 90% হচ্ছে কি পল্লীগ্রামের লোক, তাদের জন্য কিছু একটা করা চাই, এরকম একটা লাইন আছে না। তারপরে শতকরা কত পার্সেন্ট লোক আমাদের? 90% লোক। দেখছেন, কিচ্ছু করার নেই, ভুল। আচ্ছা, এই 26-27 ব্যাচের যারা আছে আমার কাছে পড়তে হবে, কিন্তু খবর আছে আমার কাছে না পড়লে যেখানেই পড়েন পড়া নিয়েন, ঠিক আছে। এরকম হচ্ছে ওই লাস্ট মুহূর্তে এসে ইয়ে করলে কনফিডেন্স পাবে না, পরীক্ষার হলে দেখবেন যে নিজের নামটাই ভুলে গেছেন ওর পরীক্ষার হলের মধ্যে। আচ্ছা ওকে, এবার আসেন মাসি পিসি, জাস্ট সামারিটা দেখেন, জাস্ট সামারি। এই দেখেন এখান থেকে যে হলুদ দাগ দিয়ে যেগুলো দিছি এগুলা থেকে আমার সিকিউ আসবে, হলুদ দাগ থেকে, ঠিক আছে, ঠিক আছে। যেমন দেখেন এই যে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একটা প্রতিবাদ, তার মানে পুরুষতান্ত্রিক সমাজে একটা বৈশিষ্ট্য তুলে ধরতে পারে। আমার উদ্দীপকটা এমন হইতে পারে যে কোনো নারীর উপর নির্যাতন করতেছে, পুরুষরা বিচার করতেছে, সেটা বিচার ঠিক মতো হচ্ছে না, সামথিং এই টাইপের। গল্পটার প্রেক্ষাপট হচ্ছে গ্রামীণ সমাজ ব্যবস্থা, নারীর অসহায়ত্ব। নারীর অসহায়ত্ব মানে হচ্ছে পুরুষের দোষ, এটা হচ্ছে কি মানে গল্পের রিয়েলিটি, বাস্তবতাটা সেটা ভিন্ন। নারীর অসহায়ত্ব মানে কি পুরুষের দোষ। আচ্ছা, সেই অসহায়ত্বের বিরুদ্ধে আবার দুইজন কি নারীর প্রতিবাদ, তার মানে দেখেন 3টা চরিত্র পাইছি আমরা, পুরুষতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য, নারীর অসহায়ত্ব, আবার নারীর প্রতিবাদ, ঠিক আছে। এই 3টাকে মিক্স করে হচ্ছে আমার মাসি বেশি গল্পটা আছে। দেখছেন অন্য নারীরা যেখানে হচ্ছে মাসি বেশিকে আল্লাহকে সেফটি দিতে পারে না, সেখানে মাসি বেশি কিভাবে সেফটি দেয়, মানুষের কথাবার্তা শুনেও, এই জিনিসগুলো এখানে তুলে ধরছে। বুঝতে পারছেন? সামারিটা পড়ে নেবেন। এই সামারিটা থেকে যদি আমার যদি মাসি বেশি থেকে যদি সৃজনশীল আসে, যা সামারির এই লাইনগুলো থেকে আমার জন্য গুরুত্বপূর্ণ। পারবেন, পড়তে পারবেন স্যার? পড়তে পারবেন এগুলা? আসেন জাস্ট এই সামারিগুলা। রেইনকোট গল্প সেম, জাস্ট সামারিটা আমরা একটু পড়ে নিব, ঠিক আছে। দেখেন এটা একটা প্রতীকী গল্প, রেইনকোট গল্পটা, এটা জাস্ট একটা ভাই লিঙ্কে প্রবেশ করা যায় না কেন? বা আমি জানি না লিঙ্কে প্রকাশ করা যাবে, ক্লাস শেষে হয়তো ঢুকতে পারবে। তারপর দেখেন এই যে ঢাকার পরিস্থিতিতে, ঢাকার শেষ পর্যায়ে, মুক্তিযোদ্ধাদের তৎপরতা, বৈদ্যুতিক ট্রান্সফার ধ্বংস, মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা, জাস্ট হচ্ছে এই যে হলুদ দাগ দিয়ে, এই দেখেন
সাহস, উষ্ণতা ও দেশপ্রেমের সঞ্চার, ঠিক আছে? এই যে হলুদ মার্ক করা যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমার পরীক্ষার জন্য এনাফ, আর লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু আমি আবারও বলতেছি, এমসিকিউর জন্য কিন্তু এগুলা এনাফ না। এমসিকিউর জন্য, আমার সিকিউর জন্য এগুলা এনাফ। এমসিকিউর জন্য আপনাকে ডিপলি পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউর জন্য আমার ডিপলি পড়তে হবে, ঠিক আছে? এই যে এইগুলো আর কিছু না। মানব কল্যাণ, আচ্ছা এই মানব কল্যাণ নিয়ে কার কার জানি কি একটা কোশ্চেন আছে মানব কল্যাণ নিয়ে, ঠিক আছে? আচ্ছা বলেন তো, মানব কল্যাণ প্রবন্ধের মধ্যে, আচ্ছা দেখি একটা প্যাচ লাগে, মানব কল্যাণ প্রবন্ধের মধ্যে ঊর্ধ্ব দিক বলতে কি বুঝাইছে, কে বলতে পারবেন? এরকম একটা লাইন আছে, বিশেষত দৃষ্টি যখন থাকে ঊর্ধ্ব দিকে। বলেন, মানব কল্যাণ প্রবন্ধে ঊর্ধ্ব দিক বলতে কি বুঝাইছে? আজকে সেকেন্ড পত্র নিয়ে কোনো কথাই বলবো না, সেকেন্ড পেপার নিয়ে আমরা 26 তারিখ ক্লাসে আসবো। যুদ্ধের শেষে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরে কি বর্ষাকাল হইতে পারে? বর্ষাকাল, কারণ কাল বললে আসে না। মানব কল্যাণ প্রবন্ধে ঊর্ধ্ব দিক বলতে কি বুঝাইছে, কে বলতে পারবেন? রাইট, এই যে সুমাই একজন বলছে। রাইট আনসার হচ্ছে মানব কল্যাণ বলতে ঊর্ধ্ব দিক বলতে পরলোক বুঝাইছে। একবারে লাস্টের দিকে একটা লাইন আছে দেখবেন, বিশেষত দৃষ্টি যখন থাকে ঊর্ধ্ব দিকে মানে পরলোকের দিকে। আর উপরের হাত বলতে বুঝাইছে হচ্ছে কি দাতার হাত, উপরের হাত। কিন্তু আমরা কি বানায় ফেলছি, উপরের হাতের বানায় ফেলছি ঊর্ধ্ব দিক, দেখছেন? এখন ভাই আপনারা যদি না পড়ে আসেন তাহলে কি করবেন বলেন? না পড়ে আসলে একটা সলিউশন আছে বলেন? বুঝতে পারছেন? ঊর্ধ্ব দিক বলতে এই দেখেন, মানব কল্যাণ বলতে কি কি বুঝাইছে? স্বাভাবিক, একবার দেখেন, একবার পয়েন্ট টু পয়েন্ট ধরতেছি। মানুষের স্বাভাবিক আর অধিকারের মর্যাদা, এটাই হচ্ছে মানব কল্যাণ। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ হবে না, ঠিক আছে? এখন এই যে আমাদের যে রিহ্যাবিলিটেশন, দান খয়রাত করা, এই জিনিসটাকে কি বলতেছে দেখেন, এগুলাকে তিনি এক প্রকারের মানব অপমান বলছেন। কেন অপমান বলছে? কারণ এগুলার কারণে দান খয়রাতের মাধ্যমে হচ্ছে কি মানুষকে ছোট করা হয়, এই জন্য এগুলাকে বলা হচ্ছে মানব অপমান, ঠিক আছে? তারপর দেখেন, মানব কল্যাণ কথাটাকে আমরা উপলব্ধি করতে না পারে, এটাকে মানে মামুলি অর্থ বানায় ফেলছে, একবারে সাধারণ অর্থ বানায় ফেলছি। একটা 10 টাকা দিলে 50 টাকা দিলে কি হয়ে গেছে, এটাকে মানব কল্যাণ বলতেছি। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ বলতেছি, অথচ ভিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষের মর্যাদার ক্ষুণ্ণ হয়। এইবার দেখেন একটা লাইন, মানব কল্যাণ তাহলে কবির মতো কি, লেখকের মতে মানুষের স্বাভাবিক বা সার্বিক মঙ্গলের চিন্তা করাটার নামই হচ্ছে মানব কল্যাণ। মানুষের সার্বিক মঙ্গলের চিন্তা করার নামই হচ্ছে কি মানব কল্যাণ। মুক্ত বুদ্ধি ও বিজ্ঞান চর্চার মাধ্যমে মানব কল্যাণ সাধিত হবে, ইত্যাদি ইত্যাদি। বাস এই জিনিসগুলো। সামারিটা একটু পড়ে দিবেন, পড়ার টাইম আছে তো নাকি? সামারি পড়ার টাইম আছে? আমার পথ শেষ, এরকম ইয়া করে নেবেন। আমার পথ জাস্ট হচ্ছে মনে রাখবেন আত্মবিশ্বাস, জাস্ট একটা আত্মবিশ্বাস প্রবন্ধ, আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, সামথিং ইত্যাদি। আমি আর বেশিক্ষণ পড়াবো না, আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে তাড়াতাড়ি, ঠিক আছে? আর বেশিক্ষণ ইয়ে করালাম না। কবিতা অংশ, স্যার কবিতা অংশের মধ্যে সোনাত্তরী যদি পড়েন আপনারা, জীবন দর্শন, জীবন দর্শন একটা তুলে ধরছে, জাস্ট এই জিনিসগুলা, জীবন দর্শন। 2 নম্বর হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকা, কর্মের অমরত্ব, বাস এতটুকুই। যাই আসুক না কেন, কর্মের অমরত্ব দিকটা ফুটায় তুলছে। কর্মের অমরত্ব, বুঝা গেছে বিষয়টা? মানে কাজের মাধ্যমে যে মানুষ বেঁচে থাকে, এই জিনিসটা তুলে ধরছে। এখন আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট হচ্ছে একটু পড়ে নেবেন। এমনকি সাইডে হচ্ছে অনুধাবনমূলক ব্যাখ্যাটা দেওয়া আছে, সাইডে অনুধাবনমূলক ব্যাখ্যাগুলো দিয়ে আছে, কষ্ট করে শুধু একটু পড়বেন, আর কিছু না। আচ্ছা এবার দেখেন স্যার, বিদ্রোহী কবিতা যদি আমরা পড়ি, বিদ্রোহী কবিতা একবারে সহজ স্যার, যাই আসুক না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাই আসুক না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানে অপশনে আমার যাই আসুক, কারণ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বিভিন্ন চিত্রের কথা তুলে ধরছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বিভিন্ন চরিত্রের কথাগুলা তুলে ধরছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন এই যে আপনাদের এই যে অনুধাবনমূলক ব্যাখ্যাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যাই আসুক না কেন, শিবের নৃত্য দ্বারা কি বোঝাচ্ছে? মানে অপরাধকে ধ্বংস করে শিবের মতো নৃত্য করা। অরফিয়াসের ভাষ্যটি কি বোঝাচ্ছে? মানুষকে সম্মোহন করা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তারপর বিদ্রোহী রুশে উঠলে কি হয় বলেন তো? বিদ্রোহী রুশে উঠলে কি মহাকাশ ছাপিয়া যান, অনেক কিছু। বিদ্রোহী থেকে অনেক এমসিকিউ আছে, আমি এগুলা দিয়ে আপনাদেরকে কনফিডেন্স আর নষ্ট করবো না ইনশাল্লাহ। আচ্ছা এরপর আসেন আমরা যদি দেখি প্রতিদান, জাস্ট হচ্ছে কি মানুষের কল্যাণ করা বা পরার্থপরতা। পরার্থপরতা মানে বুঝেন? পরার্থপরতা একটা কোশ্চেন,
বা প্রতিশোধ পরায়ণ না নেওয়া, প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধ না নেওয়া। আসেন, অপরের কল্যাণ করা, অপরের কল্যাণ। বাস এই তিনটা কথা মনে রাখবেন। যাই আসুক না কেন আমার সিকিউতে এই জিনিসগুলাই দিব, যাই আসুক না কেন। বুঝতে পারছেন বিষয়টা? এই যে আমরা সব ইয়াগুলো দিয়ে দিছি। 18 বছর বয়স, আর এগুলা নিয়ে কথা নাই। দেখি আপনাদের, এবার আপনাদের কিছু কথা শুনি, দেখি আপনাদের কি কি কথা আছে একটু শুনি। আচ্ছা, 18 বছর বয়সে তাহারই পরে মনে একটা কোশ্চেন ছিল, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এখানে কি বুঝাইছে দেখেন। এখানে বলে নাই কি অর্থ, মানে শব্দের অর্থটা কি। শব্দের অর্থটা হচ্ছে মায়াবী চোখ। যদি বলতো স্নিগ্ধ আখি শব্দের অর্থটা কি, তাহলে কি হইতো? মায়াবী চোখ। কি বুঝাইছে? এটা হচ্ছে উৎসুক চাহনি। উৎসুক চাহনি মানে বুঝেন, কিছু জানতে চাওয়া। পরের লাইনে কি আছে? দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, এরকম লাইন আছে না? তার মানে যদি আসে এরকম স্নিগ্ধ আখি শব্দের অর্থ কি, তাহলে আমরা দিব হচ্ছে মায়াবী চোখ। আর যদি বলে স্নিগ্ধ আখি দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে আমরা কি দিব বলেন তো? উৎসুক চাহনি। বুঝা গেছে বিষয়টা? লাল সালু বই রিডিং দিতে পারি না, দরকার নেই, স্লাইড পড়েন, আবার ওয়ান শট ক্লাস দেখেন, আর কিছু লাগবে না স্যার। এগুলো আর তেমন কিছু না। আপনাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, লিঙ্কটা ইয়ে করে রাখেন ক্লাস শেষে, কারণ ওইখান থেকে আমার লাগবে। লাল সালু উপন্যাসে আমার কি কি সাজেশন দেখেন, একবার এখান থেকে আসবেন। নোয়াখালী অঞ্চলের আর্থসামাজিক অবস্থাটা কেমন ছিল। তারপর দেখেন মজিদের নাটকীয় আগমন, এটা আমার পরীক্ষায় লাগবে, ঠিক আছে। তারপর দেখেন গ্রামে মসজিদের প্রভাব কি ছিল, ওই যে খতনা করায়, তারপর হচ্ছে ধান কাটার সময় গান গাইতে দেয় না, তারপর ব্যভিচার বন্ধ করে, পজিটিভ গিয়াগুলা। খালেক ব্যাপারী সঙ্গ মসজিদের সাথে হইছে। খালেক ব্যাপারী অর্থ দিয়ে মানুষকে বশ করত, মসজিদ কিভাবে ধর্মের নামে বশ করত। হাসুনির মাকে প্রহার ও বুড়োর বিচার। হাসুনির মাকে কেন প্রহার করছে বলেন তো? কারণ হচ্ছে কি, বুড়ো বুড়ির ব্যাপারে কুচ্ছা বা যাই বলে এখন মসজিদকে বলে, এই জন্যই, ঠিক আছে, হাসুনির মাকে প্রহার। আউয়ালপুরের পীর ও গ্রামবাসীর সংঘর্ষ, আমেনা বিবিকে তালাক দেওয়া, আক্কাসকে স্কুল করতে বাধা দেওয়া, আর জমিলার বিদ্রোহ। জাস্ট এই পয়েন্টগুলো থেকে আমার পরীক্ষায় আসবে, আমার সিকিউ কোশ্চেন জাস্ট এই পয়েন্টগুলো থেকে আসবে, ঠিক আছে। পারবেন পড়তে এই জিনিসগুলা? ওয়ান শট ক্লাসটা দেখেন, আর কিচ্ছু লাগবে না, ওয়ান শট ক্লাসটা দেখেন। গ্রামের মাতবর রেহান আলী, এটা দেওয়াই আছে ডিরেক্টলি। আচ্ছা, কতজন ছিল মানে স্যার, সালতিতে মাসি বেশি ছিল, 3 জন মানে হচ্ছে খড় নিয়ে যাচ্ছিল, আর 2 জন খড় উঠায় দিচ্ছিল। ওই 2 জনের নাম হচ্ছে রহমান আর হচ্ছে কি কৈলেশ, যারা খড় উঠায় দিচ্ছিল, আর 3 জন খড় মাথায় দিয়ে নিয়ে যাচ্ছিল, এটাই তো। এমসিকিউ শেষ করে দিবে। আসেন সিরাজউদ্দৌলা সাজেশনটা আমি দিচ্ছি, দেখেন সিরাজ এবং ইংরেজের বিরোধের কারণ কি ছিল, এইটা আপনারা ওয়ান শটটা একটু দেখে নেবেন কষ্ট করে, ঠিক আছে। আসেন, কলকাতা অভিযান খেয়াল আছে? প্রথম এই তারিখটা আমার লাগবে, কলকাতা কত তারিখে অভিযান করছে কলকাতা। সভাসদদের প্রতারণা, যেমন আমরা পরের অংশেই পাই আমরা কি, যে মীর জাফর টাফর ওরা প্রতারণা করতেছে, রায়বুল্লভ যে ইয়া বের করে, তরোয়াল বের করে, ঠিক আছে। ঘসিটি বেগমের ব্যর্থ ষড়যন্ত্র, কারণ ঘসিটি বেগমের ষড়যন্ত্র ব্যর্থ হয়, তাকে প্রাসাদের মধ্যে কি করা হয়, মানে হচ্ছে নজরদারিতে রাখা হয়। রাইসুল জুহালা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, 2টা চরিত্র, রাইসুল জুহালা আর উমিদ চাঁদ। রাইসুল জুহালা পজিটিভের দিক থেকে খুব একটা রসিক চরিত্র, আর উমিদ চাঁদ হচ্ছে নেগেটিভের দিক থেকে একটা রসিক চরিত্র। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। সিরাজের অদূরদর্শিতা, কিভাবে অদূরদর্শিতা? কারণ যুদ্ধের আগে মীর জাফরের চিঠি ধরা খায়, ক্লাইভের চিঠি ধরা খায়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র খবর পায়, কিন্তু সিরাজ ডিসিশন নিতে পারতেছিল না। ইভেন এরকম একটা লাইন ছিল এরকম যে মীর জাফরদেরকে রাজধানীতে রেখে আসলেই তো হইতো, ওই ক্ষেত্রেও সিরাজ ভুল করছে। লুৎফার প্রতি আক্ষেপ, এটা আসবে, একটু রোমান্টিক আসতে গেলে এই জিনিসটা আসবে। পলাশির প্রান্তরে পরাজয়, সেনা গঠনে সিরাজের ব্যর্থতা, এখানে যে তার আত্মীয় স্বজন তার সাথে যে কি করছে, গাদ্দারি করছে, সিরাজের শ্বশুরও যে করছে, এই জিনিসটা তুলে ধরবেন। আর মোহাম্মদী বেগ, এই চরিত্রটা আসতে পারে, মোহাম্মদী বেগের চরিত্র। আর সিরাজউদ্দৌলা নাটকের এমসিকিউর ক্ষেত্রে শব্দার্থটা খুবই গুরুত্বপূর্ণ, শব্দার্থ ও টিকার ক্ষেত্রে। এইবার আপনাদেরকে 5 মিনিট আপনাদের কোশ্চেনগুলো একটু শুনি। আমরা ক্লাসের শুরুতেই হচ্ছে কি কিছু অ্যান্সার বলে দিছি, ওগুলা রিপিট করতেছি না। আচ্ছা, কোনো কোশ্চেন আছে বলেন দেখি। এরা এই সময় এসে ঝগড়া লাগতেছে, মারা যেহেতু খামো সবাই মিললেই খাই। আমি শ্যামের হাতের বাঁশুরি, এরকম আছে তো লাইন। আমি অরফিয়াসের বাঁশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, দুইটাই আছে।
কার বাঁশরি যদি হয় অরফিয়াসের বাঁশরি, কার হাতের বাঁশরি যদি হয় শ্যামের হাতের বাঁশরি, শেষ। এরকম তো লাইন জানেন আমি শ্যামের বাঁশরি, বুঝছেন ভাই? এমসিকিউ আমরা নিছি, এমসিকিউ আপনাদের এই পোস্টের মধ্যে লিঙ্ক আছে এবং এমসিকিউর একটা লিঙ্কও আছে। এমসিকিউ ভালোবাসা দিলে মা মরে যায়, মা বলতে এখানে দেশের কথা বলতেছে, যে আপন জনের ভালোবাসা সীমাবদ্ধ থাকলে দেশ পরাধীন হয়ে যায়, ঠিক আছে? অমিত চাঁদ একটা এমসিকিউতে 20 লাখ, একটা 30 লাখ। আচ্ছা এখানে ঝামেলাটা কি হয়েছে, এক জায়গায় আছে 30 লাখের কথা, আরেক জায়গায় আছে 21 লাখের কথা, ঠিক আছে? তার দাবি ছিল 30 লাখ, কিন্তু পরবর্তীতে ইয়ার মধ্যে 21 লাখের কথা লেখে নকল দলিলে। তার দাবি ছিল 30 লাখ, নকল দলিলে 21 লাখের কথা লেখে, ঠিক আছে? যদি দুইটাই অপশনে থাকবে না, যে কোনো একটা থাকবে। এটা অ্যান্সার করছিলাম সত্যকে স্বীকার করে, ভুল স্বীকার করে। তাহারি পরের মধ্যে কোন মাসের কথা উল্লেখ আছে? মাঘ মাসের কথা উল্লেখ আছে, ঋতু আছে বসন্ত। আচ্ছা পরামর্শ সিকিউ, বুঝছি এগুলা বলে লাভ নাই, আপনারা শুরু থেকে অনেকে ছিলেন না। আচ্ছা অপশন এগুলা হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ, বিভিন্ন গাইডের বিভিন্ন উত্তর থাকবে, এগুলা কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? তাহারই পরে মনেতে তরি, তরি বলতে কি বোঝাচ্ছে, মানে বসন্তের আগমন, তরি তার এসেছে কি মানে বসন্তের আগমন। বা শ্রেণী বৈষম্য হচ্ছে ধনী গরিব এগুলোর মধ্যে বৈষম্যকে শ্রেণী বৈষম্য বলা হয়, ঠিক আছে? আর ইয়া হচ্ছে ওই ধর্মীয় যে বৈষম্য, এটাকে বলা হচ্ছে ওই যে বর্ণ বৈষম্য বা জাতভেদ প্রথা। এখানে এমসিকিউ লিঙ্ক দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ যত লিঙ্ক আছে সবগুলা দেওয়া হবে, ঠিক আছে? একটু পড়ে নিন স্যার। বিলাসিটটা হচ্ছে আমার জাত বৈষম্য, বিলাসিটটা। বিয়ের সময় অনুপম নাবালক ছিল স্যার। ওকে এগুলো একটু পড়ে নিয়েন, আর কোনো কথা নাই স্যার। আচ্ছা আরেকটু স্যার, স্যার বাংলা প্রথম পরীক্ষায় উত্তর দিয়ে এসে অ্যান্সার মিলাবেন না আল্লাহর হস্তে, তাহলে দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হবে বলে রাখলাম। বাংলা প্রথম পরীক্ষার অ্যান্সার মিলাবেন না। কেন বলতেছি মিলাবেন না? ভাই আপনি এক সেন্স থেকে কোশ্চেন করতেছেন, আরেকজন আরেক সেন্সার থেকে হচ্ছে উত্তর দিচ্ছে, ঠিক আছে? আমি বারবার এই গল্পটা বলি যে রাখালো বাঘের গল্প আমরা পড়ছিলাম না, মনে আছে? যে ডু নট টেল এ লাই, ওই যে বাঘ বাঘ বলে চিল্লান দেয়, তারপর হচ্ছে কি সবাই বাঁচাইতে আসে, একদিন বলে না, বাস ধরা খায়। তো এখন শিক্ষার্থীরা পড়াইছে, টিচার বলতেছে এখানে কি শিখছো? বলতেছে যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, যখনই সত্য বলবো মানুষ আমাদের সাথে থাকবে না। তো এক একজন এক এক সেন্স থেকে এটা ব্যাখ্যা করবে, আমার দরকার নেই, এগুলা মিলাবেন না। যদি মিলান তাহলে কিন্তু পরবর্তী সেকেন্ড পেপারে কনফিডেন্স খারাপ হবে, ঠিক আছে? এটা মনে রেখেন। কারণ আমার উত্তর রাইট না, অমুক কোচিংয়ের উত্তর রাইট না, আপনার উত্তর রাইট না, বোর্ডের উত্তর রাইট, আমরা কেউই বলতে পারি না। বুঝা গেছে বিষয়টা? এটা কারণ অনেক প্রশ্নের উত্তর নিয়ে টিচারদের মধ্যে ভিন্নতা দেখা যায়। বেশি লিখলে বেশি নাম্বার পাবে এমনটা লেখা দরকার নেই, হাতের লেখাটা স্পষ্ট হওয়া দরকার, ঠিক আছে? প্রথম পত্রে কিছু কম নাম্বার পাবেন, ধরেন প্রথম পত্রে আপনি কিছু না কম নাম্বার পাচ্ছেন, কিন্তু সেকেন্ড পেপারে আপনি অনায়াসে 90+ নাম্বার পাবেন, গ্যারান্টি। অনায়াসে 90+ নাম্বার পাবেন, একবারে 100% কমন থাকবে ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? আর এই আর কি, সর্বোপরি হচ্ছে কি যারা পড়ছে, তাহলে আজকে এতটুকুই শেষ। 27 বছর বয়সের সময় অনুপম মাকে তীর্থ নিয়ে যায়, কই পাইছেন এটা? রেলগাড়ির সময় কি 27 বছর আসছিল? ভাই আপনারা আগ বাড়ায় কোশ্চেন করেন না। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ক্লাস 8-এ পড়তো, ক্লাস 8-এ পড়তো, আর তো কিছু না। তাহলে আচ্ছা ক্লাসের ইয়াটা পিডিএফটা নিয়ে নিয়েন, লিঙ্কটা হচ্ছে ইয়া করে নিয়েন, ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? আরে 2 মিনিট থাকবো। গ ঘতে অনুধাবন লিখতে হবে কিভাবে? ওইটা অনুধাবন লিখতে হবে না, ঘ ঘতে ওইরকম, মানে উদ্দীপক এবং গল্পে কি বুঝাইছে ওটা লিখলেই হবে। 21 লাখ মনে ছিল না 20 লাখ ছিল, আমার ঠিক এখন মনে নেই আর কি। আরে বাবার বইটা দেখেন না, আফসান মজুমদার। আমি ভুল বলতে পারি না, আমার কথারে বেদ বাক্য বলে মানে রাখার দরকার নাই তো, বইয়ের সাথে মিলবেন। আমি কিংবদন্তি কথা বলছি, কবিতা সিকিউ অ্যান্সার করতে সমস্যা হয়, কি বলতেছে আল্লাহ জানে। ইয়া করেন ভাই, পরে দিন পিন কমেন্ট পরে করেন নাকি, ওদের কথা শুনি। অনুপম বিয়ার সময় নাবালক ছিল। আর এই ব্যাপারে শুনেন, একটা প্যাচ লাগাই আপনাদেরকে। অনুপম লেখা আছে এরকম, তখন বয়স ছিল 23, তখন দ্বারা এটা বিয়ার সময় হইতে পারে, রেলগাড়ির সময় হইতে পারে। 8 তারিখে অনুপম বলে গেছে, রবীন্দ্রনাথ কি বলে গেছে, তখন বলতে কি বুঝাইছে? বইতে আমার যে বয়স নাই সেটা আমি লিখতে পারবো না, এটা হচ্ছে সোজা কথা।
আমি এখানে গবেষণা করতে বসিনি, আমি পরীক্ষায় পাস করতে আসছি। বইতে যে বয়স নাই আমাকে সেই বয়সটা লিখতে হবে না, ঠিক আছে? এই ঝামেলাটা করছে কিছু গাইড। লাইন আছে হচ্ছে তখন বয়স ছিল 23, তখন বলতে তো এটা বিয়ের সময় হইতে পারে, রেলগাড়ির সময় হইতে পারে। আমার কাছে বলে গেছে তখন বলতে এটা বিয়ের সময়। মহাকালের প্রতীক, তরি মানে মহাকালের প্রতীক, বুঝছেন? এটা নিয়ে বিশাল ঝামেলা। এই জন্য আমি বলে হচ্ছে অনুপম নাবালক আসলে এটা সবচেয়ে ভালো। চারটা অপশন আছে ওইখানে, ওইখানে বিধবার কথা মনে হয় নাই। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের ওয়ার্ড মিনিং কি পড়তে হবে না আটতে হবে সব কিছু একটু স্পিড বাড়ায় দেখেন। আর একটা লাস্ট কথা বলি আপনাদেরকে, এই কথা চিন্তা করেন না যে কেউ হয়তো 200 কোশ্চেন প্র্যাকটিস করাবে এখান থেকে পরীক্ষায় কমন পড়বে, ঠিক আছে? এই কথা চিন্তা করেন না। আমি আপনাদেরকে দেখাইছি, এই জিনিসটা আবার দেখাচ্ছি একটু কষ্ট করে, যে আমার পরীক্ষার কোশ্চেন কিভাবে আসে। আমার এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় আসে, কই জানি কই জানি কই জানি হুম, এই যে আমার এই জিনিসটা, এই হচ্ছে কোশ্চেন বিশ্লেষণ। আপনি এই দুইটা কোনো ইয়া থেকে কমন পাবেন না, এই দুইটা কোনো ইয়া থেকে কমন পাবেন না, বুঝতে পারছেন? ওখানে পরীক্ষার আরও বেশি লিখতে হবে। এখনকার অনেক জুনিয়র বা এরা দেখি আমি এরকম বিষয়টা, স্মৃতিকাতরতা হবে স্যার, স্মৃতিকাতরতা। আচ্ছা, জুনিয়র বা অনেকে আসছে যে আমি 100 কোশ্চেন দিচ্ছি এখান থেকে কমন, ভাই বলে কীভাবে আমার মাথায় ঢুকে না। কেউ যদি এরকম বলে তার কাছ থেকে গ্যারান্টি নিয়ে নিন যে যদি কমন না পাই তাহলে আপনার খবর আছে, ঠিক আছে? আমরা জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, আর কিছু না, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো করবেন। মাসি বসুর মধ্যে দূরত্ব গুছে যাওয়ার কারণ কি? ব্যবসার কারণ, ব্যবসার কারণ, ব্যবসা, ঠিক আছে? আল্লাদির কারণ হবে না, ব্যবসার কারণ হবে। আলাদা পেজে লিখেন, গ লেখাটা শেষ হলে আলাদা পেজে লিখেন, এক পেজে দুইটা এক ক আর খ আপনারা এক পেজে লিখতে পারেন, গটা ইয়া করে ওই যে লাস্টে একটু আলাদা থাকবে ওইটা যখন আরেকটা পেজে শুরু করেন, লেখাটা শুরু করে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর স্লাইডটা আপনাদের দরকার, অবশ্যই ওই লিঙ্কটা আপনারা ইয়া করে নিয়েন। আর 26 তারিখ ইনশাল্লাহ দেখা হবে। কালকের পরীক্ষা, 26 তারিখের পরীক্ষায় যদি মনোকষ্ট রাখেন না, উত্তর মিলাবেন না, বলতেছি 26 তারিখ ইনশাল্লাহ সেকেন্ড পেপার যে সাজেশন দিব ইনশাল্লাহ 100% কমন পেতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।